হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের মিশন ইংলিশ এ প্লাস কোর্সের প্রথম ক্লাসে স্বাগতম। আজকের এই প্রথম ক্লাসের মধ্য দিয়ে আমাদের মিশন ইংলিশ এ প্লাস কোর্সের ক্লাসের জার্নি শুরু হয়েছে। আমাদের একটা নতুন একটা জার্নি শুরু হয়েছে। কিসের জার্নি? ইংলিশের জার্নি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি ভাইয়া, এই যে সানোয়ার ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল যে তোমার 200 মার্কসের একটা প্রিপারেশন, 200 মার্কসের যে একটা প্রিপারেশন, একটা কমপ্লিট একটা প্রিপারেশন পাবা আমাদের এই মিশন ইংলিশ এ প্লাস কোর্সের ক্লাস করার মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে বেস্টটা দিব, আমি যত্ন সহকারে তোমাকে পড়াবো। জাস্ট তুমি তোমার জায়গা থেকে একটু মনোযোগ দিও, একটু ভালো করে পড়াশোনা করিও। আমার প্রচেষ্টা, আমার চেষ্টা, আমার গাইডলাইন আর তোমার পরিশ্রম, আল্লাহ তাআলার রহমত, সেই সবগুলোর কম্বিনেশনে ইনশাআল্লাহ তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবা। স্পেশালি আমার এই যে ইংরেজির যে আমি দায়িত্ব নিছি, এই ইংরেজিতে তুমি এ প্লাস পাবা ইনশাআল্লাহ। আমি তোমাকে বলি, ক্লাসের একদম প্রথম দিনের ক্লাসে, যেহেতু প্রথম ক্লাস, আমি তোমাদেরকে কিছু বলে নিতেছি। আমার এই ক্লাসের মধ্যে বা আমার কোর্সে যারা যারা ভর্তি হয়েছে আর কি, আমার পেড বেচেরই তো ক্লাস এগুলা, তোমরা 2টা খাতা বানাবা। একটা তো তোমার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, এবং এই খাতার নাম দিবা তুমি মিশন ইংলিশ এ প্লাস। হ্যাঁ, এ প্লাস কোর্স দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট দিও যে তুমি মিশন ইংলিশ এ প্লাস। আর একটা হচ্ছে কি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, একটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য। আরেকটা খাতা বানাবা, সেটা হচ্ছে তোমার কি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, ওইটার নাম দেবা কি মিশন ইংলিশ এ প্লাস। ওকে, একদম আমার প্রথম ক্লাস থেকে আমি তোমাকে একটা দিক নির্দেশনা দিতেছি, সেটা হচ্ছে তোমার 2টা পেপারের জন্য, ফার্স্ট পেপারের জন্য আলাদা একটা খাতা বানাও। কিপটামি করবো না। তোমার বাবারা আঙ্কেলরে যদি তুমি বলো, বা আম্মুরে, তোমার আম্মুরে যদি বলো আন্টিরে যে আব্বু বা আম্মু স্যারে বলছে আমার 2টা খাতা কেনার জন্য, ভালো খাতা দেখে খাতা কিনো, 100 টাকার বা 120 টাকার খাতাগুলো আছে না, এগুলো 2টা খাতা কিনো। তোমার আব্বা আমার না করতো না, পড়াশোনার জন্য টাকা চাইলে জীবনও না করবে না। কিপটামি না করিয়া তুমি আব্বু, তোমার আম্মু, আঙ্কেল আন্টিরে বইলো যে স্যারে বলছে 2টা খাতা কেনার জন্য। আমার মনে হয় না যে তোমার না করবে। যদি না করে দিলে আমার সাথে কথা বলাই দিও, যে স্যারের সাথে কথা বলো, তখন আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, সমস্যা নাই। তোমার ভালোর জন্য আমি তোমাকে কথা বলবো আঙ্কেল আন্টির সাথে, সমস্যা নাই, যদি না করে আর কি টাকা দিতে। তো এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টার জন্য আলাদা খাতা বানাবা। ফার্স্ট পেপারের মধ্যে আমি দেখতে পারবা প্রত্যেকটা টপিকস, ফার্স্ট পেপারে যে সিন প্যাসেজ থেকে শুরু করে, তারপর হচ্ছে গ্রাফচার তো নাই তোমাদেরকে, গ্যাপ ফিলিং আছে, তারপর হচ্ছে তোমার কি আছে ইনফরমেশন ট্রান্সফার আছে, সামারি রাইটিং আছে, পোয়েমস আছে, স্টোরিজ থেকে প্রশ্ন আসে, ইচ অ্যান্ড এভরিথিং, রিডিংস আছে। প্রত্যেকটার মধ্যে কি আছে ভোকাবুলারি আছে না, নতুন নতুন ভোকাবুলারি, ওইগুলো তোমাকে বলবো। তুমি জাস্ট কি করবা, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে ওই শব্দের অর্থগুলোকে লিখবা। হ্যাঁ, লিখে মুখস্থ করবা। কারণ ইংলিশের মধ্যে তুমি যত চেষ্টা করো না কেন, তুমি যদি শব্দের অর্থ মুখস্থ না করো, তুমি জীবনে ভালো করবা না। হাজার হাজার বছর ধরে তুমি প্র্যাকটিস করবা, বাট তুমি আলটিমেটলি ইংলিশে ভালো করতে পারবা না। তার মানে আমি যে ওয়ার্ডটা বলবো তোমাকে এখানে লিখে রাখার জন্য, তুমি লিখে রাখবা। আর ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে আমার যে আলাদা আলাদা কিছু স্বকীয়, আমার যে নিজস্ব কিছু রুলস আছে গ্রামারের প্রত্যেকটা টপিক্সের উপরে, 9টা টপিক্স না, 9টা টপিক্সের আলাদা আলাদা আমি কি দিব তোমাকে রুলস দিব, পড়াই দিব। জাস্ট ওই রুলস গুলো তুমি জাস্ট সংরক্ষণ করে রাখবে ইংলিশ সেকেন্ড পেপারের খাতার মধ্যে। প্রত্যেকটা টাইপ কোশ্চেন থেকে শুরু করে রাইট ফর্মস অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা। অর্থাৎ আমার কথা হচ্ছে ফার্স্ট পেপারে যা পড়াবো সব ফার্স্ট পেপারে নোট করবা, সেকেন্ড পেপারে যা পড়াবো সেকেন্ড পেপারের খাতায় নোট করবা। ওকে, আর কি বলবো, যেহেতু প্রথম ক্লাস, আমি জাস্ট একটু তোমাদের সাথে পরিচিত হইতে চাই। তোমরা কে কোন জেলার, জাস্ট আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে আপনার ছোট ভাইটা কুমিল্লা থেকে আপনার পেড কোর্সে ভর্তি হয়েছে, আপনার রাজশাহী থেকে আপনার পেড কোর্সে ভর্তি হয়েছে, আর আপনার যে জেলা ময়মনসিংহ, এই ময়মনসিংহ এর ছোট ভাই বোন আছে আপনার এই পেড কোর্সে। যাই হোক, প্রথম ক্লাস, এই জন্য ইন্ট্রোডাকশন এত কথা বলছি। আমি নর্মালি এত কথা বলবো না, ক্লাসের মধ্যে একদম আসবো, শুরু করে দিব ক্লাস। সো যাই হোক, তোমাদের সবার জন্য একদম হৃদয়ের একদম মাঝখান থেকে, হ্যাঁ, এই হার্ট থেকে তোমাদের জন্য ভালোবাসা রইলো, শুভকামনা রইলো। ভাইয়ার সর্বোচ্চটা দিবে, তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করবা। ইনশাল্লাহ আমাদের যে একটাই মিশন, এসএসসি পরীক্ষায় তোমাকে ইংলিশে এ প্লাস এনে দেয়া, সেটা আমি ইনশাল্লাহ দেখায় দিব। ইনশাল্লাহ সেটা হবে হবে হবে। ওকে, আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে 1 নং এবং 2 নং, এটার জন্য একটা আলাদা প্যাসেজ থাকবে, সেটা হচ্ছে সিন প্যাসেজ। 1 নং এ থাকবে তোমার 7টা এমসিকিউ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার
5টা থাকবে কি এসকিউ মানে শর্ট কোয়েশ্চেন, 7টা হচ্ছে 7 নাম্বার, আর এটা হচ্ছে তোমার কয় নাম্বার 10 নাম্বার। অর্থাৎ প্রথম যে সিন প্যাসেজটা থাকবে, প্রথম সিন প্যাসেজে কত আসবে 17 নাম্বার আসবে, মানে হিউজ নাম্বার, বুঝতে পারছো? 17 নাম্বার মানে এক নাম্বার তোমার, মানে একটা নাম্বার তোমার কি হবে না এখান থেকে মিস যাবে না। আমি যেভাবে পড়ে তুমি জাস্ট দেখবা। সিন প্যাসেজ আছে তোমার শর্ট সিলেবাসের মধ্যে, সিন প্যাসেজ আছে সর্বোচ্চ 20-25টার মতো আছে, বাট এতগুলো তোমার জন্য পরীক্ষার জন্য কি না গুরুত্বপূর্ণ না। জাস্ট তোমার আমি তোমাকে 10 থেকে 12টা সিন প্যাসেজ পড়াবো, একদম গুছায়া পড়াই দেবো, 10 থেকে 12টা পড়াই দেবো। এই 10টার ভিতর থেকে আসতে হবে তোমার, তোমার যে এসএসসি 26 সালে পরীক্ষা দিবা ওই পরীক্ষা দেখবা হুবহু ওই 10টা থেকে একটা কমন পড়ে গেছে, আর আমি তো দেখবাই। তো এই 10টার প্রতিটা প্যাসেজ থেকে আমি 30টা করে 20 থেকে 30টা করে এমসিকিউ প্র্যাকটিস করাই দিব, শর্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিস করাই দিব 10টা। তখন এখান থেকে ইজিলি তোমার যে 7টা এমসিকিউ আসবে হুবহু কমন পড়বে, বা প্যাসেজ থেকে তো কমন পড়বে, পড়াই দিব, শর্ট কোয়েশ্চেন্স হুবহু কমন পড়বে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। সো যাই হোক, একদম এখন হচ্ছে আমরা একদম প্যাসেজটা শুরু করি। ওকে, এটা হচ্ছে তোমার জহির রায়হান নিয়ে হচ্ছে প্যাসেজ। আর আমি যখন প্যাসেজটা পড়াবো তুমি চোখের মাঝে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, চোখের মাঝে ভাষায় আমি কি পড়াইতেছি। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান হচ্ছে বাংলাদেশের মাঝে যতজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা আছে তাদের মাঝে অন্যতম ছিল। ফিল্ম মেকার মানে হচ্ছে চলচ্চিত্র নির্মাতা, খাতার মাঝে লেখো যে ফিল্ম মেকার হচ্ছে কি চলচ্চিত্র নির্মাতা, আর ট্যালেন্টেড মানে কি মেধাবী। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ। বাংলাদেশের মাঝে যতজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিল তাদের মাঝে জহির রায়হান ছিল কি অন্যতম। ওকে, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 19 অগস্ট 1935, তিনি 1935 সালে জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ভিলেজ মধুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তিনি ফেনী জেলায় মধুপুর গ্রামে 1935 সালের 19 আগস্টে জন্মগ্রহণ করেন। ইংলিশ প্যাসেজ পড়ার একটা ট্রিক্স তোমাকে মানে বলে দিই, তুমি যখন প্যাসেজের মিনিংটা বের করবা তুমি সবসময় শেষের থেকে বাংলাটা মিলাবা, তখন দেখবা সুন্দর করে মিলতেছে। এই যে দেখো, হি ওয়াজ বর্ন অন 19 অগস্ট 1935 ইন দ্য ভিলেজ মধুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। এটা যদি মিলাও তাহলে শেষের দিকে মিলাও, দেখো কেমনে মিলে। জহির রায়হান বা তিনি ফেনী জেলার মধুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। কিসের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? মানে ভাষা আন্দোলন। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল না, ওই ভাষা আন্দোলনে তিনি একজন অ্যাক্টিভ ওয়ার্কার ছিলেন, একদম সক্রিয় কর্মী। ওই ভাষা আন্দোলনে আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যা 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 দরকার তিনি ওই যে অ্যাক্টিভিটিসগুলোতে তিনি কি ছিলেন? অ্যাক্টিভ ছিলেন, অ্যাক্টিভ ওয়ার্কার ছিলেন। তাহলে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। কখনো যদি প্রশ্ন আসে জহির রায়হান মানে কোন আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের। ওকে, হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন। এই প্রসেশন শব্দটা হলো মিছিল, খাতায় লেখো প্রসেশন মানে কি মিছিল। অন 21 ফেব্রুয়ারি 1952, ডেসপাইট শব্দটা তো লেখো সত্ত্বেও, ডেসপাইট শব্দটা তো কি সত্ত্বেও। আমি কি লিখবো নাকি? আমি লিখলে অনেক সময় লাগবে, বুঝছো? তুমি মুখে বলতেছি, তুমি লিখে নিও। ডেসপাইট শব্দটা তো কি সত্ত্বেও, এটা হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করে। হ্যাঁ, তুমি যখন কানেক্টরস পড়বা তখন দেখবা আমি তোমাকে পড়াবো ডেসপাইটের একটা নিয়ম পড়াবো। এ ব্যান শব্দটা তো তোমার নিষিদ্ধ। ব্যান মানে কি নিষিদ্ধ বা নিষেধ করা। অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিস। খেয়াল করো, এটা অনেক বড় সেন্টেন্স, বাট তোমাকে একদম ভেঙে ভেঙে বোঝায় দেব। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন। তুমি চলে যাও 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। ওই 21 ফেব্রুয়ারির দিন একটা মিছিল বের করেছিল। 10 জন শিক্ষার্থী কি নিয়ে বের হয়েছিল? একটা মিছিল নিয়ে বের হয়েছিল 21 ফেব্রুয়ারিতে 1952 সালে। ডেসপাইট সত্ত্বেও, কি সত্ত্বেও? এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিস। তৎকালীন সময়ে যে তোমার অথরিটি ছিল, কর্তৃপক্ষ ছিল, অর্থাৎ তৎকালীন সময়ে যে স্বৈর শাসক ছিল, তারা বলেছিল যে তোমরা স্টুডেন্টরা যারা আছো তারা হচ্ছে তোমার কি করতে পারবে না, একসাথে জড়ো হয়ে 8-10 জন মিলে তোমরা মিছিল করতে পারবে না। এটা নিষেধ ছিল। কর্তৃপক্ষ এটা কি করেছিল? ব্যান করেছিল যে তোমরা 4-5 জন বা 8-10 জন মিলে আন্দোলন করতে পারবে না। বাট এই নিষেধ করা সত্ত্বেও 10 জন স্টুডেন্ট একটা মিছিল নিয়ে কি হয়েছিল? বের হয়েছিল।
এই যে 10 জন স্টুডেন্ট 21শে ফেব্রুয়ারিতে একসাথে হয়ে তারা আন্দোলনে বের হয়েছিল, মিছিলে বের হয়েছিল, ওই 10 জন শিক্ষার্থীর মাঝে জহির রায়হান কি ছিলেন? অন্যতম ছিলেন। এই যে দেখো, হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস। ওই যে 10 জন স্টুডেন্ট মিছিল নিয়ে বের হয়েছিল, ওই 10 জনের মধ্যে জহির রায়হান অন্যতম ছিল। এই যে টু গো অন এ প্রসেশন, একটা মিছিল নিয়ে বের হয়েছিল 21শে ফেব্রুয়ারি। এই মিছিলটা বা এই ধরনের কর্মকাণ্ড কি ছিল? নিষিদ্ধ ছিল, মানে নিষেধ ছিল, ব্যান ছিল। এই নিষেধ বা ব্যান থাকা সত্ত্বেও তারা একটা মিছিল নিয়ে বের হয়েছিল এবং তাদের মধ্যে জহির রায়হান কি ছিল? অন্যতম ছিল। বোঝা গেছে? এরপর দেখো, এজ এ রেজাল্ট, এই যে তারা সরকারের আদেশ অমান্য করে বের হয়েছে, ফলে হি অ্যান্ড মেনি আদার্স, সে এবং মেনি আদার্স, তার সাথে আরো যে তার বন্ধুরা ছিল, স্টুডেন্টস ছিল, ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, অ্যান্ড টেকেন টু প্রিজন, এবং গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছিল। প্রিজন শব্দটা হলো কারাগার। লেখো, খাতার মধ্যে লেখো, প্রিজন শব্দটা তো কারাগার। তাহলে এজ এ রেজাল্ট, এই যে তারা সরকারের আদেশ অমান্য করছে, যে কারণে, ফলে হি অ্যান্ড মেনি আদার্স, সে এবং তার সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধবকে ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে কি করা হয়েছিল? মানে অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছিল, অ্যান্ড টেকেন টু প্রিজন, তাদেরকে কারাগারে, জেলে নেওয়া হয়েছিল। Raihan was also present at the historical meeting of Amtola on 21st February 1952. খেয়াল করো, তিনি সেখানে কি হয়ে যায় নাই? দমে যায় নাই। হি ওয়াজ অলসো প্রেজেন্ট, তিনি আরো উপস্থিত ছিলেন। কোথায় উপস্থিত ছিলেন? এট দ্য হিস্টোরিক্যাল মিটিং, একটা ঐতিহাসিক সভার মাঝে, একটা মিটিং এর মাঝে, অফ আমতলা অন 21st February 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমতলাতে একটা ঐতিহাসিক মিটিং হয়েছিল, যেই মিটিং এ তিনি নিজেও কি ছিলেন? ওইখানে উপস্থিত ছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমতলাতে একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল মিটিং হয়েছিল, যেই মিটিং এ তিনি কি ছিলেন? উপস্থিত ছিলেন। সেখানেও তিনি কি ছিলেন? উপস্থিত ছিলেন। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট, বললামই। আচ্ছা, আমরা উপরের দিকে যাই। হ্যাঁ, কোথায়? এই দেখো, হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969। সুন্দর করে খাতার মধ্যে লেখো ভাইয়া, টেক পার্ট ইন মানে হচ্ছে তোমার অংশগ্রহণ করা। টেক পার্ট ইন অংশ কি? অংশগ্রহণ করা। হ্যাঁ, টেক পার্ট ইন অত কি? অংশগ্রহণ করা। টেক মানে নেওয়া, বা টেক পার্ট যখন চলে আসবে তখন টেক পার্ট ইন অত কি? অংশগ্রহণ করা। তাহলে হি অলসো টুক পার্ট ইন এ পাস্ট টেন্সে আছে, টেকটাকে টুক বানাইছে, তো তিনি কি করেছিলেন? তিনি অংশগ্রহণ করেছিলেন ইন দ্য মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট হলো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কখন হয়েছিল? 1969, 1969 সালে। হি অলসো টুক পার্ট ইন, তিনি কি ছিলেন? তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। কোন জায়গায়? মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থানে, ইন 1969, 1969 সালের যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনেও এই জহির রায়হান কি ছিলেন? অংশগ্রহণ করেছিলেন। এন্ড দেন 1971, 1971 সালে জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, এবং 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তাহলে আমি তোমাকে একটু সামারাইজ করে দিই, 4টা ঘটনা হয়েছে এখানে। তিনি 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যে 10 জন স্টুডেন্ট মিছিল বের করেছিল, তাদের মধ্যে জহির রায়হান ছিল কি? অন্যতম। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমতলাতে যে একটা মিটিং হয়েছিল, ওই মিটিং এর মধ্যে তিনি উপস্থিত ছিলেন। 1969 সালে যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে তিনি অংশগ্রহণ করেন, এবং পরিশেষে আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে তিনি জয়েন করেছিলেন। ব্যাস, এটা শেষ। ক্লিয়ার? অর্ডার করতে পারছি রে ভাই, অর্ডার করতে পারছি। আমি আবার বলতেছি, আমার আল্লাহ যদি আমার হায়াত থাকে, আমি যদি অসুস্থ না হই, এমন ভাবে আমি এই ইংলিশটাকে একটা আর্টে পরিণত করবো, ইনশাল্লাহ একটা আর্টে পরিণত করবো। আর আমার ব্যাচে যারা আছো, তো বললামই যে প্রত্যেকটা টপিক এমন ভাবে তোমাকে পড়াই দিব, একটা অন্য লেভেলে পড়াই দিব, একদম বস বানাই দিব ইনশাল্লাহ। যে ইংলিশ কারে কই দেখাই আমি তোমাকে, জাস্ট দেখো। প্যাসেজ নাকি দাদা, প্যাসেজ নাকি কঠিন লাগে। আমার এক স্টুডেন্ট, বুঝছো, আমার পেট ব্যাচের এক স্টুডেন্ট আমার একদিন বলতেছে গ্রামার কোর্সের, যে স্যার আপনি গ্রামার অনেক ভালো পড়ান, হ্যাঁ, তো ইংলিশ ফার্স্ট পেপার কেমন পড়ান, যদি একদিন একটা ডেমো দিতেন। আমার তো তখন মনে মনে হাসতাছি, হ্যাঁ, যে ছোট ভাই তুমি যদি একদিন একটা ফার্স্ট পেপারের ক্লাস করো, তখন খালি বলবো যে স্যার আপনি কি পড়াইলেন, বা আমি লাইফে এই ধরনের এত ভালো ক্লাস করি নাই। হ্যাঁ, তো ওই ছোট ভাই যদি তুমি আমার এই পেট কোর্সে ভর্তি হয়ে থাকো, এই কোর্সে একটু জাস্ট এখন মিলাই দিও যে ভাইয়া
যে আসলে গ্রামার কেমন পড়ায় এবং ফার্স্ট পেপার কেমন পড়ায়। হ্যাঁ, শুধু যে গ্রামারের উপরে ভালো দখল আছে এরকম না, ফার্স্ট পেপার তোমাকে একদম মানে অর্থ প্রত্যেকটা লাইন টু লাইন ভেঙে ভেঙে তোমার সামনে উপস্থাপন করবো। এখন তুমি বুঝতে পারতেছো যে ভাইয়ার মানে এবিলিটি কোন পর্যায়ের। ওকে, অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবন ব্যাপী, অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবন ব্যাপী জহির রায়হান ড্রিমড। দেখো ড্রিম মানে কি, এই ড্রিম এটা যদি কখনো নাউন হিসেবে কাজ করে তখন এটার অর্থ হলো তোমার স্বপ্ন। কি বললাম, ড্রিম যখন কখনো কোনো সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে, বিশেষ্য হিসেবে কাজ করে, তখন এটার অর্থ হয় কি স্বপ্ন। আর এই ড্রিম কখনো কখনো ভার্ব হিসেবে কাজ করতে পারে, কখনো যদি একটা সেন্টেন্সে ভার্বের জায়গায় কাজ বসে তখন এটার অর্থ হয় স্বপ্ন দেখা। বলো, ড্রিম যখন ভার্ব হিসেবে কাজ করে তখন এটার অর্থ হচ্ছে স্বপ্ন দেখা, আর ড্রিম যদি নাউন হিসেবে বিশেষ্য হিসেবে কাজ করে তখন এটার অর্থ হচ্ছে স্বপ্ন। তো এইখানে দেখো কি বলতেছে, জহির রায়হান ড্রিমড। দেখো ড্রিমের পাস্ট ফর্ম হচ্ছে কি ড্রিমড। তাহলে জহির রায়হান স্বপ্ন দেখেছিল, কিসের স্বপ্ন দেখেছিল? অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, সোসাইটি মানে সমাজ। জহির রায়হান হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল। এ সোসাইটি, তিনি এমন একটা সমাজের স্বপ্ন দেখেছিল দ্যাট উড এনশিওর, যেই সমাজে প্রতিষ্ঠা হবে। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। এনশিওর অর্থ কি? এনশিওর অর্থ নিশ্চিত করা। এনশিওর অর্থ কি? নিশ্চিত করা। রাইট, খাতায় লেখো, এটা অনেকেই জানো না। উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ মানে হচ্ছে বাক স্বাধীনতা। বাক মানে কি? কথা বলা। তাহলে ফ্রিডম অফ স্পিচ মানে হচ্ছে কি? কথা বলার স্বাধীনতা। তিনি স্বপ্ন দেখেছিলেন এ সোসাইটি দ্যাট উড এনশিওর কি? ফ্রিডম অফ স্পিচ। এই যে দেখো, দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ। তিনি জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। জহির রায়হান হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল। এ সোসাইটি, এমন একটা সমাজ হবে দ্যাট উড এনশিওর, যেই সমাজটাতে প্রতিষ্ঠা হবে বা এনশিওর করা হবে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। সেখানে আমি একটা কথা বললাম, সরকারের বিরুদ্ধে কথা বললাম, তখন আমাকে কোথায় জেলে নিয়ে গেল। গঠনমূলক সমালোচনা করলাম, আমাকে জেলে নিয়ে গেল, আমাকে মুখ বন্ধ করে রাখলো, আমার উপর অত্যাচার শুরু করে দিল। তখন সেটা কি তোমার ওই সমাজে কি ফ্রিডম অফ স্পিচ আছে? না, তুমি তো পরাধীন। তাহলে এই যে 1971 সাল বা তার আগের সময়টাতে যখন পাকিস্তানি সরকার বাংলাদেশের মানুষের উপর কি করেছিল? অন্যায় অত্যাচার জুলুম করেছিল, তখন আসলে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন এমন একটা সমাজ হবে যেই সমাজের মাঝে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, গঠনমূলক সমালোচনা করতে পারবে, ফ্রিডম অফ স্পিচ থাকবে, বাক স্বাধীনতা থাকবে। এটা তিনি কি দিয়েছিলেন? স্বপ্ন দেখেছিলেন। তো ফ্রিডম অফ স্পিচ এস্টাবলিশ হওয়া মানে ওই রাষ্ট্র কি হয়ে যাওয়া? স্বাধীন হয়ে যাওয়া। মানে তিনি আলটিমেটলি স্বপ্ন দেখেছিলেন কি হয়ে যাওয়ার জন্য? ওই দেশটা স্বাধীন হয়ে যাওয়া, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তিনি কি করেছিলেন? স্বপ্ন দেখেছিলেন। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট হিজ ফিল্ম ইন্ডাস্ট্রি টু। তার এই যে চলচ্চিত্র যে শিল্প আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও তার কি ছিল? অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম। তিনি হচ্ছে একটা কিংবদন্তি। লিজেন্ডারি অর্থ কি? কিংবদন্তি। তিনি একটা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন জীবন থেকে নেয়া। ওই চলচ্চিত্রটার নাম ছিল কি? জীবন থেকে নেয়া। বেসড অন, ভিত্তি করে, বেসড অন তো কি? ভিত্তি করে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। এই যে জহির রায়হান 1952 সালে যে আমাদের 1952 সালে যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, ওই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, ওই ভাষা আন্দোলনকে ভিত্তি করে একটা মুভি তৈরি করেছিল, একটা ফিল্ম তৈরি করেছিল, ক্রিয়েট করেছিল, যে মুভিটার নাম ছিল কি? জীবন থেকে নেয়া। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করে জীবন থেকে নেয়া এটা কে তৈরি করেছিল? জহির রায়হান। জীবন থেকে নেয়া যে ফিল্মটা আছে এটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছিল? এটা কি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, নাকি গণ অভ্যুত্থান, নাকি তোমার এর উপর ভিত্তি করে, ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে? তখন তুমি কোনটা বলবা? অবশ্যই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপর ভিত্তি করে এই জীবন থেকে নেয়া ফিল্মটা ক্রিয়েট করা হয়েছিল। ওকে, আচ্ছা এইবার দেখো, ইট ওয়াজ এ প্রটেস্ট। দাঁড়াও, ইট ওয়াজ এ প্রটেস্ট, এটা ছিল কি? একটা প্রতিবাদ against the autocratic government then ruling our country.
ইট ওয়াজ এ প্রোটেস্ট, এটা ছিল একটা প্রতিবাদ এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। এই যে তৎকালীন সময়ে যে আমাদের দেশের উপর যে শাসন করতেছিল ওই সরকার, স্বৈর শাসক, তাদের যে স্বৈর শাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষা ছিল ওই মুভিটা। ওই মুভির মধ্যে আসলে দেখানো হয়েছিল যে এই ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা তৎকালীন যে বর্তমান বাংলাদেশ, তৎকালীন যে পূর্ব পাকিস্তান, ওই পাকিস্তানের মানে পাকিস্তানের কাছে যে তোমার কি ছিল, অত্যাচারিত ছিল, নিপীড়িত ছিল, ওইটাই তোমার ওইখানে ওই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বলতেছি ওই মুভিটা ছিল একটা প্রতিবাদের ভাষা। ইট ওয়াজ এন প্রটেস্ট, এটা ছিল কি একটা প্রতিবাদ এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। তখনকার সময়ে আমাদের দেশের উপর যারা শাসন করতেছিল, এই যে অটোক্রেটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকার, ওইটার একটা প্রতিবাদের ভাষা ছিল ওই জীবন থেকে নেয়া মুভিটা। ওই মুভিতে একটা ফ্যামিলির মাধ্যমে সেটা হচ্ছে প্রতীকী রূপে দেখানো হয়েছে। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, ওই জীবন থেকে নেয়া যে মুভিটা আছে, ওই মুভির মধ্যে একটা ফ্যামিলি ছিল। তোমরা অনেকেই হয়তো ভাই জীবন থেকে নেয়া মুভিটা দেখছো, কারা কারা দেখছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও ভাইয়াকে। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, পোর্ট্রেট শব্দটা হলো তোমার বর্ণনা করা, চিত্রায়িত করা, চিত্র অঙ্কন করা বা দেখানো। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, ওই পরিবারটাতে দেখানো হয়েছে ইন দ্যাট ফিল্ম সিম্বলিক্যালি, প্রতীকী রূপে। সিম্বল মানে প্রতীক, আর সিম্বলিক্যালি মানে হচ্ছে তোমার প্রতীকী রূপে, এটা একটা অ্যাডভার্ব। রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, ওই যে ফ্যামিলির ওই যে মুভিটা ছিল, ওই মুভির মাঝে একটা ফ্যামিলি ছিল এবং ওই ফ্যামিলিটাকে প্রতীকী রূপে, কি প্রতীকী রূপে দেখানো হয়েছে, ইস্ট পাকিস্তান। ধরো ইস্ট পাকিস্তানই হচ্ছে কি ওই ফ্যামিলি। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, ওই ফ্যামিলিকে দেখানো হয়েছে ওই মুভিটাতে সিম্বলিক্যালি, প্রতীকী রূপে, রিপ্রেজেন্টেড, যেটা প্রতিনিধিত্ব করছে কাকে, আমাদের ইস্ট পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছে ওই ফ্যামিলিটা ওই মুভির মাঝে। তারপরে হচ্ছে দেখো দ্য ফ্যামিলি ওয়াজ রুলড, ওই পরিবারটা কি হইতো, শাসন করা হইতো বাই অ্যান অটোক্রেট, একজন স্বৈর শাসক দ্বারা। হু হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল টু প্রিজন, তাকে কোথায় যেতে হয়েছিল, কারাগারে যেতে হয়েছিল, ফর হার টনসারিং। এটা হচ্ছে তোমার এখানে ভুল আছে আর কি। হ্যাঁ, এখানে মেন ওয়ার্ডটা হচ্ছে কনস্পিরেসি। টাইপিং, আমার যে টাইপার আছে উনি হচ্ছে টাইপিং মিস্টেক করছে। এখানে মেইনলি হচ্ছে তোমার কনস্পিরেসি। কনস্পিরেসি অর্থ হলো তোমার ষড়যন্ত্র। এখানে কি হবে, কনস্পিরেসি। তাহলে কনস্পিরেসি অর্থ তুমি এটা লেখো, এটার অর্থ হলো ষড়যন্ত্র, মন্ত্রণা, কুমন্ত্রণা, এরকম আর কি। তাহলে দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট, ওই যে পরিবারটা ছিল ওই মুভির মাঝে, ওই পরিবারটা একজনের শাসন করতো এবং ওই শাসন করতো, কে শাসন করতো, সে ছিল একজন অটোক্রেট, একজন স্বৈর শাসক। হু হ্যাড টু গো, হ্যাড টু গো মানে কি, বাধ্য হয়েছিল, বাধ্য হওয়া। অতীতে বাধ্য করা বোঝাতে আমরা কি করি, হ্যাড টু ইউজ করি। অ্যান অটোক্রেট হু হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল টু প্রিজন, তাকে কারাগারে যেতে হয়েছিল ফর হিজ কনস্পিরেসি, তার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে তাকে কি করতে হয়েছিল, এতে যে মানে জেলে যেতে হয়েছিল আর কি, কারাগারে যেতে হয়েছিল। এরপর ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের মুক্তিযুদ্ধে, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, 1971 সালের মুক্তিযুদ্ধে, দিস ফিল্ম, এই যে মুভিটা, এই যে ছবিটা, ওয়াজ শোন, এটা দেখানো হয়েছিল। দেখো প্যাসিভ মোডে আছে। দিস ফিল্ম ওয়াজ শোন, এটাকে দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, শুধু যে বাংলাদেশের গন্ডির ভিতরে ওই জীবন থেকে নিয়ে মুভিটা দেখানো হয়েছিল এরকম না, বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ওই মুভিটাকে দেখানো হয়েছিল। এরপরে দেখো সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন এন্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। তৎকালীন সময়ে যে তোমার সেলিব্রেটেড ফিল্ম মেকার ছিল, আমাদের যে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিল, কারা কারা ছিল, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তারা সবাই এই মুভিটা কি করেছিল, অ্যাপ্রিসিয়েট করেছিল, প্রশংসা করেছিল। খাতায় লেখো, অ্যাপ্রিসিয়েট অর্থ হচ্ছে প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট অর্থ কি, প্রশংসা করা। এখানে অ্যাপ্রিসিয়েটের পাস্ট ফর্ম আছে, তার মানে কি, প্রশংসা করেছিল। ওকে, তারপর যে জহির রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, ওই মুভি থেকে অর্জন করা, ওই মুভি থেকে অর্জিত যতগুলা টাকা তিনি অর্জন করেছিলেন, এই যে দেখো জহির রায়হান গেভ অল দ্য গেভ মানি দ্য ফিল্ম, এই মুভি থেকে তৈরিকৃত যত টাকা তিনি উপার্জন করেছিলেন সকল টাকা তিনি দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন, ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। তখন মুক্তিযোদ্ধাদের যে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল, ওই ট্রাস্টে তার সকল টাকা দিয়ে দিয়েছিল। এই মুভি থেকে তার যত টাকা উপার্জন করেছিল সকল টাকা ওই ট্রাস্টে দান করে দিয়েছে বা ট্রাস্টে দিয়ে দিয়েছে। বিসাইডস, এছাড়াও, বিসাইডস তো কি, এছাড়াও, মনে রাখবা। দাঁড়াও, অনেক কিছু তো বলতে হয়, বাট অনেক কিছু বললেও তো তোমার ধরো ক্লাসের লেন্থ অনেক বেড়ে যাবে। বিসাইড অর্থ হলো তোমার পাশে, এই বিসাইড অর্থ কি, পাশে। হ্যাঁ, আর এই বিসাইড শব্দের অর্থ তোমার এছাড়াও, বিসাইড শব্দের অর্থ কি,
এছাড়াও, বুঝছো ভাইয়া? শুধু বিসাইড হলো পাশে, হ্যাঁ, যেমন আমি আই সেট বিসাইড হিম, আমি তার পাশে বসেছিলাম, এরকম। আর বিসাইডস হলো তোমার কি এছাড়াও। একটা তথ্য কানেকশন সময় আমি পড়াবো তোমার, একজন যখন একটা ইনফরমেশন দেয় তখন ওই ব্যক্তি যখন আরো ইনফরমেশন দেয়, অতিরিক্ত তথ্য বোঝাতে আমরা বিসাইডস ইউজ করি, এছাড়াও অর্থে। তার মানে এই বিসাইডস হতো কি এছাড়াও। এছাড়াও হিজ আদার কমেন্ট ডকুমেন্টারি জেনোসাইড অ্যাবাউট দ্য অ্যাট্রোসিটিস কমিটেড, এখানে হচ্ছে কয়েকটা লাইন আছে, এটা ধরো হচ্ছে উনি টাইপার যিনি আছেন আমার, উনি ভুল করছে আর কি, লিখতে পারে না। ধরো এই যে এখানে আছে না, এই যে দেখো জেনোসাইড, এখানে মূলত জেনোসাইড না, স্টপ জেনোসাইড। আর এরপরে যে লাইনগুলো উনি হচ্ছে ভুল করছে, কোথা থেকে লিখছে নিয়ে জানেন। তো আমি তোমাকে বলি এখানে লাইনটা হচ্ছে এরকম ছিল, এছাড়াও হিজ গ্রেট ডকুমেন্টারি, তার একটা ডকুমেন্টারি ছিল, ডকুমেন্টারি হচ্ছে প্রামাণ্য চিত্র বা তথ্যচিত্র। ওই ডকুমেন্টারি কিসের ভিত্তিতে ছিল জানো? অ্যাবাউট দ্য অ্যাট্রোসিটিস অফ পাকিস্তানি রুলার্স, পাকিস্তানি শাসকরা যে আমাদেরকে অত্যাচার করতেছিল, ওই অত্যাচারের উপর ভিত্তি করে একটা ডকুমেন্টারি করেছিল। এই ডকুমেন্টারির নাম ছিল কি? স্টপ জেনোসাইড। শুধু জেনোসাইড না, এই ডকুমেন্টারির নাম ছিল কি? স্টপ জেনোসাইড। জেনোসাইড শব্দটা হলো গণহত্যা, জেনোসাইড হতো কি? গণ হত্যা। হ্যাঁ, অনেক মানুষকে একসাথে হত্যা করলে আমরা সেটাকে বলি কি? জেনোসাইড বা মেসাকার। মেসাকার মানেও কি? গণহত্যা। তাহলে কোথায় ছিলাম? দেখো এই যে যেটা বলতেছিলাম যে এই জেনোসাইড, স্টপ জেনোসাইড নিয়ে তিনি কি করেছিলেন? একটা ডকুমেন্টারি করেছিলেন। কিসের উপর ভিত্তি করে? অ্যাবাউট দ্য অ্যাট্রোসিটিস অফ পাকিস্তানি রুলার্স বা পাকিস্তানি অটোক্রেট গভর্নমেন্ট, পাকিস্তানি স্বৈরশাসকের যে তুমি অত্যাচার করতেছিল, বর্বরতা চালিয়েছিল, ওইটার উপর ভিত্তি করে জহির রানা একটা কি করছে? একটা ডকুমেন্টারি ক্রিয়েট করেছিল, যেটার নাম ছিল কি? স্টপ জেনোসাইড। এবং এই স্টপ জেনোসাইডটা এটা সাহায্য করেছিল, হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন দ্য ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। এই লাইনটা আছে, মেবি আমি হয়তো একটু ভুল হইতে পারে আমার বলার ক্ষেত্রে, তুমি বইয়ের মধ্যে দেখে নিও যে হেল্প ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন দ্য ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, মানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করতে এই ডকুমেন্টারিটা অনেক সাহায্য করেছিল। তার মানে হচ্ছে তিনি যে জীবন থেকে নিয়ে মুভিটা তৈরি করেছিল এরকম না, তিনি পাকিস্তানি রুলারদের যে অত্যাচার, এই অত্যাচারের উপর ভিত্তি করে একটা ডকুমেন্টারি ক্রিয়েট করেছিল, যেটার নাম ছিল স্টপ জেনোসাইড। এই স্টপ জেনোসাইড তৎকালীন সময়ে সারা বিশ্বের মানুষের কাছে জনমত তৈরি করতে একটা সাহায্য করেছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কখনো যদি তোমাকে প্রশ্ন করে যে স্টপ জেনোসাইড এটা কিসের উপর ভিত্তি করে তোমার তৈরি করা হয়েছিল, তুমি বলবা দ্য অ্যাট্রোসিটিস অফ পাকিস্তানি রুলার্স বা পাকিস্তানি অটোক্রেট গভর্নমেন্ট। অটোক্রেট গভর্নমেন্টের যে অত্যাচার ছিল, মানে নিপীড়ন ছিল বা বর্বরতা ছিল, ওইটার উপর ভিত্তি করে ওই স্টপ জেনোসাইড ডকুমেন্টারিটা ক্রিয়েট করা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এই যে দেখো, এরপর অন 30 ডিসেম্বর 1971 সালে যে 30 ডিসেম্বর সামন ইনফর্মড রায়হান about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971। আগে তোমাকে বোঝাই, জহির রায়হানের ভাইয়ের নাম ছিল শহীদুল্লাহ কায়সার, তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। হ্যাঁ, তোমরা সবাই জানো। উনার ভাইকে 14 ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী দিবস ছিল, যে আমাদের তো গতকালকে যে বুদ্ধিজীবী দিবস গেছে 14 ডিসেম্বর, তো এই 14 ডিসেম্বর 1971 সালে 14 ডিসেম্বর ওই যে তিনি শহীদুল্লাহ কায়সার, তিনি তো একজন বুদ্ধিজীবী ছিলেন, তো তাকে কি করা হয়েছিল? অপহরণ করা হয়েছিল, একদম তোমার ক্যাপচার ধরে নিছে এবং তাকে নিয়ে এরা পাকিস্তানি যারা ছিল এরা হচ্ছে হত্যা করে ফেলছিল। কত সালে? 14 ডিসেম্বর, বুঝছো? তো হত্যা করার পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে একদম আরো তার কয়েকদিন পরে 30 ডিসেম্বর যখন আসছে, তখন আমাদের যে জহির রায়হান আছে, জহির রায়হানকে একজন মানুষ ইনফর্ম করছে, তথ্য দিছে যে মিরপুরের একটা জায়গায় তোমার তার ভাই আছে, শহীদুল্লাহ কায়সার আছে। তখন সে স্বাভাবিকভাবে সেখানে গেছে এবং যাওয়ার পরে ওই জহির রায়হানও আর কখনো আর কি করে নাই, ফিরে আসে নাই। এই যে এখন এই কারণটা তুমি বুঝতে পারবা। On 30 ডিসেম্বর 1971 সালে 30 ডিসেম্বর সামন, যে কোনো একজন মানুষ ইনফর্ম, তাকে জানিয়েছিল রায়হান অ্যাবাউট, মানে রায়হানকে জানিয়েছিল অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, এমন একটা জায়গা সামহোয়ার এট মিরপুর, মিরপুরের একটা জায়গা সম্পর্কে একটা ইনফর্ম করছে কাকে? রায়হানকে, জহির রায়হানকে। হোয়ার, ওই জায়গাটায় হি মাইট ফাইন্ড, সে পেতে পারে, হিজ ব্রাদার, যে শহীদুল্লাহ কায়সারকে পেতে পারে, দ্য ফেমাস রাইটার, তার ভাইয়ের নাম কি ছিল? তার ভাই ছিল একটা বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গন মিসিং, যে মানে মিসিং হয়ে গেছিল, হ্যাঁ, নিরুদ্দেশ হয়ে গেছিল, ফ্রম 14 ডিসেম্বর 1971, 1971 সালে 14 ডিসেম্বর মানে কি হয়ে গেছিল? নিরুদ্দেশ হয়েছিল। কে নিরুদ্দেশ হয়ে গেছিল? শহীদুল্লাহ কায়সার।
দেখো কাইসার ওয়াজ ক্যাপচার্ড, ক্যাপচার শব্দের অর্থ তোমার কি করা, আটক করে দেওয়া, আটক করে ফেলা। কাইসারকে আটক করা হয়েছিল এন্ড কিলড বাই দ্য পাকিস্তানি আর্মি। পাকিস্তানি আর্মিরা কি করছিল, কাইসার শহীদুল্লাহ কাইসারকে আটক করছে এবং তাকে হত্যা করেছিল। এন্ড দ্য লোকাল কোলাবরেটরস ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ সময়গুলোতে এই যে কোলাবরেটরস, কোলাবরেটরস শব্দের অর্থ হলো তোমার সহযোগী, দূষর। তৎকালীন যে রাজাকার ছিল না, রাজাকারদের মেইনলি কি বোঝাচ্ছে এখানে, কোলাবরেটরস বোঝাচ্ছে, সহযোগী, পাকিস্তানিদেরকে সহযোগিতা করছে না, এই জন্য তার নাম হয়েছে কি কোলাবরেটরস। তাহলে কোলাবরেটরস শব্দের অর্থ কি, সহযোগী। একদম যুদ্ধের শেষ মোমেন্টে, শেষ দিনগুলোতে পাকিস্তানি আমাদের যে বাংলাদেশের যে কোলাবরেটর যারা ছিল, ওই কোলাবরেটর সহযোগিতায় এই শহীদুল্লাহ কায়সারকে ক্যাপচার করা হয়, আটক করা হয়, এবং পাকিস্তানি আর্মি যারা ছিল তারা হচ্ছে ওই শহীদুল্লাহ কায়সারকে হত্যা করে। ওকে, এরপর দেখো অ্যাকর্ডিংলি এটা অনুযায়ী রায়হান লেফট হোম, রায়হান হচ্ছে সে তার যে যখন শুনছে তার বাইরে মিরপুর পাওয়া যাবে, তখন এটা শোনার পরে সে তার বাড়িটা কি করছে, তার ঘর ত্যাগ করছে। টু গেট হিজ ব্রাদার ব্যাক, গেট ব্যাক মানে হচ্ছে তোমার ফিরিয়ে আনা, গেট ব্যাক শব্দটা তো কি ফিরিয়ে আনা, গেট মানে পাওয়া, কিন্তু গেট ব্যাক মানে হচ্ছে কি ফিরিয়ে আনা। তাহলে টু গেট হিজ ব্যাক, টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য সে বাড়ি থেকে রওনা দিলেন। বাট কিন্তু হি নেভার রিটার্ন, এই যে জহির রায়হান তার ভাইকে ফিরিয়ে আনার জন্য ঘর থেকে বের হলো, কিন্তু তিনি আর কোনোদিন তার বাড়িতে ফিরে আসতে পারে নাই। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, জহির রায়হানের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কি হয়েছিল, বাস্তবায়িত হয়েছিল, পূর্ণ হয়েছিল। তার স্বপ্ন ছিল কি, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তার স্বপ্ন ছিল কি, একটা স্বাধীন দেশ সে দেখবে, যেখানে ফ্রিডম অফ স্পিচ থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে। তারই যে স্বপ্নটা একদিন কি হয়েছিল, ফুলফিল হয়েছিল। কিন্তু ইটস এ পিটি দ্যাট, এটা দুঃখের বিষয় যে, এটা কষ্টের বিষয় যে হিজ ড্রিমার, দিস ড্রিমার কুড নট লিভ, সে কি করতে পারে না, বাঁচতে পারে না টু সি হিজ ড্রিম কাম ট্রু। কাম ট্রু মানে সত্যে পরিণত হওয়া, বলতেছে এই যে স্বপ্নিক যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা একদিন বাস্তবায়িত হয়েছিল, কিন্তু তার জীবদ্দশায়, তার জীবিত থাকা অবস্থায় সেই স্বপ্নটা সে দেখে যেতে পারে নাই, বা সত্য হিসাবে দেখতে পারে নাই। সে মরার পরে সে হচ্ছে কি, তার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিল। তো এই ছিল আমাদের জহির রায়হান প্যাসেজটা। আমি জানি না এর চেয়ে ভালো, এর চেয়ে যত্ন সহকারে, এর চেয়ে ভালোভাবে উপস্থাপন করা যায় কিনা। আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, একদম বাংলা, প্রত্যেকটা লাইন টু লাইন তোমাকে মিনিং বুঝাই দিলাম। এইবার তোমাকে যেভাবে এখান থেকে এমসিকিউ দেখ না কেন, তুমি ইজিলি কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা, তুমি নিজেই অ্যান্সার করবা। তুমি দেখো, আর আমার ফোনটা মাঝে মাঝে হচ্ছে গরম, তো গরমে মাঝে অফ হয়ে যায়। আমি একটু দেখতেছি যে এটা আসলে অটোমেটিক ফোনটা অফ হয়ে গেছে কিনা। আমি এটা সেভ দিয়ে আবার নতুন করে শুরু করতেছি। এবার হচ্ছে আমরা এমসিকিউ গুলা প্র্যাকটিস করব, এবং এখান থেকে যে শর্ট কোয়েশ্চেন্স গুলো আছে সবগুলা প্র্যাকটিস করব। দেখো এই যে দেখো প্রত্যেকটা তুমি নিজেই পারবা, আমি তোমাকে জাস্ট বলে দিব, তুমি নিজেই অ্যান্সার করতে পারবে। দেখো তুমি যত লো ক্যাটাগরি স্টুডেন্টই থাকুক না কেন, আমার উদ্দেশ্য হচ্ছে আমার সবচেয়ে যে কম, মানে সবচেয়ে কম যে স্টুডেন্টটা পারে তাকে বোঝানো। সে যদি বুঝে তাহলে মানে মিডিয়াম বা হচ্ছে আরো ভালো লেভেলের বা ভালো মেধাবী যারা আছে, ব্রিলিয়ান্ট যারা আছে, তারা এমনি বুঝবা। কিন্তু যারা হচ্ছে, আমরা নর্মালি কি করি জানো, সব হচ্ছে যারা ব্রিলিয়ান্ট তাদেরকে বোঝানোর চেষ্টা করি না। আমার পড়ানোর আমার একটা স্পেশালিটি হচ্ছে, আমি এমন ভাবে বোঝাবো যাতে হচ্ছে আমার যে সবচেয়ে কম বোঝে সেও যদি ভালো করে বুঝতে পারে, সেই স্ট্রেসটা বা সেই প্রচেষ্টা হচ্ছে আমার মাঝে থাকবে ইনশাআল্লাহ। তুমি দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডেসক্রাইবস জহির বেস্ট। দেখো ফলোইং শব্দটা হলো তোমার পরবর্তী, ফলোইং মানে কি পরবর্তী। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, পরবর্তী কোন শব্দটা ডেসক্রাইব মানে কি বর্ণনা করে জহির বেস্ট, মানে জহির রায়হানকে নিয়ে নিচে 4টা ওয়ার্ড দেয়া আছে, জহির রায়হান নিয়ে 4টা ওয়ার্ডের মধ্যে কোন শব্দটা সবচেয়ে ভালো কি করে বর্ণনা করে, মানে হচ্ছে 4টা ওয়ার্ডের মধ্যে, এই 4টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে মানে যায় কোন ওয়ার্ডটা, জহির রায়হানের সাথে সুইট করে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি, দেখি তো কোনটা যায়। ব্রিলিয়ান্ট, ঠিক আছে, জহির রায়হান একজন ব্রিলিয়ান্ট, কিন্তু আমার তো নিতে হবে উত্তর কোনটা, যেটা সবচেয়ে যায়। আগে 4টাকে পড়ি। পয়েটিক তো না, আসলে পয়েট, সে তো আর পয়েট না, এটা হইতো না। রেভলিউশনারি মানে কি বৈপ্লবিক, এটা হইতে পারে। পলাইট মানে নম্র, আসলে নম্রর কোনো কিছু আমরা তো আসলে গেলে এখানে দেখি নাই, তো পলাইটও হবে না। মেইনলি হইতে পারতো ব্রিলিয়ান্ট, আর হচ্ছে তোমার কি রেভলিউশনারি। এমনি বলো তো তিনি কি মেধাবী সবচেয়ে বেশি যায় ওনার সাথে, নাকি তিনি রেভলিউশনারি মানে হচ্ছে বৈপ্লবিক, তার ভিতরে রেভল ছিল, বিদ্রোহ ছিল, যে কোনো জায়গায় তিনি নির্ভয়ে কাজ করছেন। তাহলে এখানে কি হবে, সবচেয়ে কোন ওয়ার্ডটা সবচেয়ে যায়, এই 3 নাম্বার ওয়ার্ডটা যায়, রেভলিউশনারি যায়, বৈপ্লবিক যায়। এন্ড দেন দেখো 2 নাম্বার, স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। ওয়াজে জহির রায়হানের যে একটা স্টপ জেনোসাইড একটা কি করেছিল, একটা ফিল্ম ছিল, ড্রামা ছিল, নাকি ডকুমেন্টারি ছিল, কোনটা একটু মনে করো, বারবার বলছিলাম। দেখো
এই যে দেখো স্টপ জেনোসাইড ওয়াজ এ, স্টপ জেনোসাইড ছিল একটা নোবেল, নোবেল মানে উপন্যাস, উপন্যাস ছিল না, ফিল্ম মুভি ছিল, ছবি ছিল, চলচ্চিত্র ছিল না, ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র বা তথ্যচিত্র, এটা হইতে পারে, ড্রামা মানে নাটক, এটা হবে না। তাহলে সঠিক আনসার কি হবে? 3 নাম্বারটা। আমি তোমাকে বারবার বলছিলাম যে স্টপ জেনোসাইড ছিল একটা ডকুমেন্টারি, কিসের উপর? অ্যাবাউট দ্য অ্যাট্রোসিটিস অফ পাকিস্তানি অটোক্রেট গভর্নমেন্ট, পাকিস্তানি স্বৈরশাসকের যে বর্বরতা চালিয়েছিল ওইটার উপর ভিত্তি করে একটা কি ছিল, একটা ডকুমেন্টারি ছিল এই স্টপ জেনোসাইড। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নাম্বারটা বলো। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ইনসেপশন, ইনসেপশন শব্দটা হলো শুরু বা আরম্ভ। ইনসেপশন তো কি, লেখো খাতার মধ্যে লেখো, বুঝতে দেখ শব্দের অর্থ দেখে প্রচুর এমসিকিউ আসে তোমার, 3-4টা তোমার দেয় শব্দের অর্থ দেখি। ইনসেপশন শব্দের অর্থ কি, শুরু। এখন তুমি যদি জাস্ট এই ওয়ার্ডটার অর্থ মিনিংটা জানো বাংলা, তাহলে তুমি এমনি মিলাইতে পারবা। ইনসেপশন মানে শুরু বা আরম্ভ। দেখি কোনটা। ইন মানে কি, শেষ হওয়া, এটা হবে না। ফিনিশ মানে কি, শেষ করা, এটাও হবে না। কনক্লুশন মানে কি, সমাপ্তি বা উপসংহার, এটাও হবে না। বিগিনিং মানে কি, আরম্ভ, বিগিনিং মানে কি, আরম্ভ। তাহলে সঠিক আনসার 3 নাম্বার। বুঝতে পারছো ভাইয়া? ইংলিশ কিন্তু কঠিন না, তুমি যদি ভোকাবুলারি পারো, শব্দের অর্থ তোমার মাথায় থাকে, ওয়াটার ওয়াটার হবে। ওকে, আচ্ছা দেখো, in the passage the word inception means, inception বলতে এই প্যাসেজের মধ্যে কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? আরম্ভ বোঝাচ্ছে বা শুরু বোঝাচ্ছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এই যে প্যাসেজটা আমরা পড়লাম জহির রায়হানকে নিয়ে, এই প্যাসেজের মেইন থিমটা কি ছিল বলো তো? অ্যাবাউট জহিরস লাইফ ডে, জহির রায়হানের জীবন নিয়ে। অ্যাবাউট জহির রায়হানস অ্যাক্টিভিটি, জহির রায়হানের কর্মকাণ্ড নিয়ে। অ্যাবাউট জহিরস লাস্ট ডে, জহির রায়হানের শেষ দিন নিয়ে। অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন, জহির রায়হানের অবদান নিয়ে। কোনটা? হ্যাঁ তুমি সঠিক। কোনটা? এই যে আইভি নাম্বারটা, অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। এই যে দেখছো, এই যে প্যাসেজের মধ্যে কি কোন দিনগুলো তোলানো হয়েছে? তিনি 1952 সালের 21 ফেব্রুয়ারিতে আন্দোলনে যোগ দিয়েছে। 10 জন স্টুডেন্ট এখানে মিছিল নিয়ে বের করছিল, ওই মিছিলের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আমতলাতে একটা মিটিং হয়েছিল 21 ফেব্রুয়ারিতে, ওইখানে তিনি উপস্থিত ছিলেন। 1969 সালে গণ অভ্যুত্থান, তিনি সেখানে যোগ দিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। 1952 সালে তিনি জীবন থেকে নিয়ে একটা মানে মুভি তৈরি করেছিল, এটা একটা কন্ট্রিবিউশন ছিল। তিনি স্টপ জেনোসাইড নামে একটা ডকুমেন্টারি করছে, এটাও ছিল কি, তার একটা কন্ট্রিবিউশন। এই যে এত এত জিনিস এখানে এই প্যাসেজে দেখানো হয়েছে, মেইনলি কি দেখানো হয়েছে? যে জহির রায়হান তার যে অবদান ছিল বাংলাদেশের জন্য, এই অবদানগুলো, এই কন্ট্রিবিউশনগুলো এই প্যাসেজে দেখানো হয়েছে। তার মানে এখানে প্যাসেজের মেইন থিম হচ্ছে অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। ওকে, বুঝছো? আমি কিন্তু পড়ানোর সময় অনেক দুষ্টামি করি বা মানে মজা করার চেষ্টা করি। আমি চাই যে আমার স্টুডেন্টরা সে মানে একদম অ্যানিমেটেড জীবন্ত ক্লাস করবে সে আমার। আমি যদি পড়াই আস্তে আস্তে মরার মতো পড়াই, তাহলে তোমার ভাল লাগবে? ভাল লাগবে না। এই জন্য আমি চাই একটু ক্লাসের মধ্যে একটু ঢং ঢাং করার জন্য, যাতে হচ্ছে পড়ার মাঝে তোমার ফোকাসটা থাকে। আচ্ছা, দেখো এরপরে জহির রায়হান ই ড্যাশ ইন দ্য লিবারেশন ওয়ার, জহির রায়হান মুক্তিযুদ্ধে, নিচে ড্যাশের মধ্যে তোমার একটা ওয়ার্ড বসাইতে হবে। এখানে তোমার 4টা ওয়ার্ড দেওয়া আছে, 4টে ওয়ার্ড দেওয়া আছে, 4টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড দিতে হবে যে ওয়ার্ডটা এখানে যায়। জহির রায়হান ইন দ্য লিবারেশন ওয়ার, জহির রায়হান মুক্তিযুদ্ধে টুক পার্ট। বলো তো টেক পার্ট কি বলছিলাম? এই যে দেখো, টেক পার্ট মানে কি করা? অংশগ্রহণ করা। তাহলে টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিল। জহির রায়হান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এটা হইতে পারে। ফ্লেড অ্যাওয়ে, বলো ফ্লি অ্যাওয়ে, একটা ওয়ার্ড আছে কি, ফ্লি অ্যাওয়ে। এই ফ্লি অ্যাওয়ে হলো পলায়ন করা। ফ্লি অ্যাওয়ে তো কি বলো ভাইয়া? খাতাত লেখো, পলায়ন করা। ফ্লি অ্যাওয়ে তো কি পলায়ন করা। এসকেপ, এই এসকেপ শব্দটা হলো কি পলায়ন করা, সরে যাওয়া, এড়িয়ে যাওয়া। তারপরে অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড মানে হচ্ছে কি এড়িয়ে যাওয়া বা সরায় যাওয়া। এখন এই যে জহির রায়হান, তিনি কি মুক্তিযুদ্ধ থেকে পলায় গেছিল? এটা হবে? হবে না। জহির রায়হান কি এসকেপ করেছিল? এটা অর্থ কি পলায়ন করা। জহির রায়হান কি মুক্তিযুদ্ধ পলায়ন করছে? না। জহির রায়হান কি মুক্তিযুদ্ধকে অ্যাভয়েড করছে? না। তাহলে মুক্তিযুদ্ধে তিনি কি করেছিলেন? অংশগ্রহণ করেছিলেন। তাহলে সঠিক আনসার আই নাম্বার, টুক পার্ট, তিনি অংশগ্রহণ করেছিলেন। দ্য ফিল্ম জীবন থেকে নেয়া ইজ এ সিম্বল অফ, জীবন থেকে নেয়া যে ফিল্মটা আছে, যে চলচ্চিত্রটা আছে, এটা সিম্বল ছিল, এটা একটা প্রতীক ছিল। কিসের প্রতীক? বারবারিজম, বর্বরতার প্রতীক। রেভলিউশন মানে কি বিপ্লবের প্রতীক। ব্রুটালিটি মানে কি নিষ্ঠুরতা, নিষ্ঠুরতার প্রতীক। এটা ছিল রেভল্ট, রেভল্ট শব্দটা ছিল বিদ্রোহ।
against the autocrat government, স্বৈর শাসক, হ্যাঁ, এই তৎকালীন সমাজে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী যে সরকার ছিল ওই সরকারের বিরুদ্ধে কি ছিল, একটা বিদ্রোহ ছিল। হ্যাঁ, এটা হইতে পারে, এটাই আনসার হবে যে জীবন থেকে নেয়ার মাঝে ছবির মাঝে কি দেখানো হয়েছিল, তৎকালীন যে অটোক্রেট গভর্নমেন্ট ছিল, স্বৈর শাসক ছিল, ওনাদের যে অ্যাট্রোসিটি ছিল, বর্বরতা ছিল, নিঃশৃঙ্খলতা ছিল, এর বানান বাংলা বলতে গেলে দাঁত ভাঙা যায়। তো এই যে নিঃশৃঙ্খলতা, ওইটার উপর ভিত্তি করে বা ওইটার একটা প্রতীক রূপে কোনটা দেখানো হয়েছিল, ওই মুভিটা দেখা হয়েছিল যে জীবন থেকে নেওয়া প্রতীক। এটা কিসের প্রতীক, যে রেভোল্ট, একটা বিদ্রোহ, কার বিরুদ্ধে, অটোক্রেট গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহের প্রতিবাদের ভাষা ছিল কি ওই মুভিটা। ওকে, এটা তাহলে রাইট আনসার হবে 3 নাম্বার। জীবন থেকে নেয়া ইজ বেসড অন, জীবন থেকে নেয়া এটা হচ্ছে কিসের ভিত্তি করে, এই যে পেছনের মধ্যে বলছিলাম, মনে করো জীবন থেকে নেয়া যে মুভিটা আছে এটা কিসের উপর ভিত্তি করে, দ্য মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থানকে ভিত্তি করে, দ্য ফ্রিডম ফাইট, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে, দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, কোনটার উপর ভিত্তি করে বলো তো? জীবন থেকে নেয়া যে মুভিটা ছিল ওটা কিসের উপর ভিত্তি করে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তাহলে সঠিক আনসার হবে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ওকে ভাইয়া, বলো আপুরা বোরিং ফিল করতেছে কিনা, কারা কারা বোরিং ফিল করতেছে একটু কমেন্টে জানাবে যে কি ক্লাস করাইতেছেন, বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, পড়াইতে পারতেছেন না, একটু আমাকে বইলা দেও ভাইয়া, বুঝছো? এরপর দ্য ওয়ার্ড জেনোসাইড মিন, জেনোসাইড মানে কি, গণহত্যা, বলো কোনটা হবে? ডেথ মানে মৃত্যু, হ্যাঁ, তারপর হচ্ছে মুভমেন্ট মানে আন্দোলন, সেলফ কিলিং মানে কি, নিজেকে নিজে মেরে ফেলা, মাস কিলিং মানে গণহত্যা, মাস মানে গণ, কিলিং মানে কি হত্যা, তাহলে মাস কিলিং মানে কি গণহত্যা, জেনোসাইড মানে হতো গণহত্যা। সঠিক আনসার কি হবে? 2 নাম্বার। এরপর দেখো জীবন থেকে নেয়া ওয়াজ এ ক্রিটিক্যালি ফিল্ম, জীবন থেকে নেয়া যে মুভিটা ছিল এটা ক্রিটিক্যালি, হ্যাঁ, ক্রিটিক্যালি এটাকে কি করা হয়েছিল, ডিভাইডিং, বলতে গেলে ডিভাইডিং না, মূলত এটা ওয়ার্ডটা ছিল, এটা ভুল করছে কি টাইপিং এ, ডিভিসিভ, হ্যাঁ, ডিভিসিভ মানে হচ্ছে বিভেদ সৃষ্টিকর, ডিভিসিভ মানে কি বিভেদ সৃষ্টি করা, হ্যাঁ, এরকম ফাটল সৃষ্টি করা, এরকম বোঝায় আর কি। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, ইভালুয়েট মানে মূল্যায়ন করা। জীবন থেকে নেয়া যে মুভিটা ছিল এই মুভিটা এই অ্যাক্লেম শব্দটা হলো তোমার প্রশংসিত, অ্যাক্লেম মানে কি, অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা, আর অ্যাক্লেম শব্দটা হলো প্রশংসিত। জীবন থেকে নেয়া মুভিটা এটা কি প্রশংসিত হয়েছিল সবার কাছে, এটা কি বিভেদ সৃষ্টি করেছিল, এটা কি বিশ্লেষণ করছিল, এটা কি মূল্যায়ন করছিল, কোনটা বলতো? এই যে তিনি যে জীবন থেকে নিয়ে মুভিটা তৈরি করছিল, তারপরে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, আরো যে তোমার যে সত্যজিৎ রায় আছে, সবাই কি করেছিল, প্রশংসা করেছিল না? তাহলে এটা এই মুভিটা কি করেছিল, এটা প্রশংসিত হয়েছিল। তাহলে সঠিক আনসার কি হবে? আই নাম্বার। দেখো আমি কিন্তু প্যাসেজে বারবার বলছিলাম এই কথাগুলা। তারপরে জহির ওয়াজ ইমপ্রিজন বিকজ, জহির রায়নকে ইমপ্রিজন মানে হচ্ছে আটক করা, জহির রায়নকে আটক করা হয়েছিল কারণ হি ডিপিক্টেড দ্য অ্যাট্রোসিটিস অফ পাকিস্তানি গভর্নমেন্ট, পাকিস্তানি সরকারের যে বর্বরতা সেটা তিনি ফুটিয়ে তুলেছিলেন। হি টুক পার্ট ইন দ্য ফ্রিডম ফাইট, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই কারণে তাকে আটক করা হয়। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট শব্দ হলো কর্মী, হ্যাঁ, তারপর অফ মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থানের একজন কর্মী ছিলেন। এরপরে দেখো হি টুক পার্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তিনি ভাষা আন্দোলনে কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। একটু রিকল করার চেষ্টা করো, স্মরণ করার চেষ্টা করো। তিনি 1952 সালের 21 ফেব্রুয়ারি তিনি এবং তার বন্ধুরা যখন মিছিলে যায়, সরকারের আদেশ অমান্য করে, তখন তাদেরকে গ্রেপ্তার করা হয় না? তাহলে জহির রায়নকে আটক করা হয়েছিল বা গ্রেপ্তার করেছিল কারণ কিসের জন্য? কারণ তিনি ভাষা আন্দোলনে কি দিয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তাহলে সঠিক আনসার কি হবে? আইবি নাম্বার। এগুলোও কিন্তু তোমার কাছে মনে হইতে পারে যে তিনি তো আসলে স্বৈরশাসকের কি করেছিল, অত্যাচারের বিরুদ্ধে ছবি তুলেছিল বা ফুটিয়ে তুলেছিল, মুক্তিযুদ্ধে মানে অংশগ্রহণ করেছিল। না, প্যাসেজের মধ্যে এক্স্যাক্টলি দেয়া আছে যে তাকে আটক করা হয়েছিল কিসের কারণে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে অংশগ্রহণ করার কারণে। তুমি একটু প্যাসেজে গেলেই দেখতে পারবা। The word collaborator means, collaborator মানে কি, সহযোগী। বলো কি বলছিলাম, collaborator মানে কি, সহযোগী। ফরেনার মানে বিদেশি, প্রফেসর তো হবে না। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, অ্যাসোসিয়েটেড তো সহযোগী। তাহলে সঠিক আনসার কি হবে? আইবি নাম্বারটা। এরপরে দেখো 12 নাম্বারটা। What does the expression Joy Ryan dreams for a democratic society, a society that will ensure freedom of speech and will mean best? দেখো হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হচ্ছে অভিব্যক্তি বা প্রকাশভঙ্গিমা, যাই বলো না কেন। জহির রায়ন স্বপ্ন দেখে
ফর এ ডেমোক্রেটিক সোসাইটি, এমন একটা গণতান্ত্রিক সমাজ, এ সোসাইটি যেটা দ্যাট উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেই সমাজের মাঝে কি থাকবে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হবে। উইল মানে হচ্ছে ইচ্ছা, তার ইচ্ছা, একজনের ইচ্ছা বা যে বাক স্বাধীনতা সেটা তার ভালোভাবে কি করতে পারবে, প্রকাশ করতে পারবে, বা সেটা কি করতে করা যাবে ওই সমাজে নিশ্চিত করা যাবে। আলটিমেটলি ফ্রিডম অফ স্পিচ যে আছে, ফ্রিডম অফ স্পিচ যদি একটা সোসাইটিতে থাকে, মানে বাক স্বাধীনতা যদি থাকে, তাহলে আলটিমেটলি ওই সোসাইটিটা কি ইন্ডিপেন্ডেন্ট না, স্বাধীন না। তাহলে মূলত তার স্বপ্নটা কি ছিল, একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য। দেখি আমরা কোনটা হয়। হি ডিড এ লট টু এনশিওর ফ্রিডম অফ স্পিচ অফ উইল, ইচ্ছা এবং যে বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য সে অনেক কিছু করেছিল, হইতে পারে। দেখি শুধু কোনটা যেটা বেস্ট সেটা নিব। হি ড্রিম, তিনি স্বপ্ন দেখেছিলেন অফ ফ্রিডম ফাইটিং, তিনি মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছিলেন। হি ড্রিমড অফ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, দেখো তিনি একটা স্বাধীন রাষ্ট্রের কি করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, এটা হইতে পারে। হি ওয়াজ এগেইনস্ট ফ্রিডম অফ প্রেস, প্রেস মানে হচ্ছে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তিনি। আসলে কি এটা তিনি ছিলেন, জহির রায়হান কি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ছিলেন? কখনোই না। তাহলে সঠিক আনসার এই তিনটা হইতে পারে। আবার তিনটার থেকে তুমি বলো সবচেয়ে বেস্ট কোনটা? যা তিনি চেয়েছিলেন এমন একটা সমাজ যে সমাজের মাঝে বাক স্বাধীনতা থাকবে, আর বাক স্বাধীনতা থাকবে মানে কি, ওই রাষ্ট্রটা কি থাকবে, স্বাধীন থাকবে। তাহলে সঠিক আনসার কি হবে? হি ড্রিম, তিনি স্বপ্ন দেখেছিলেন অফ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তিনি দেখেছিলেন। এরপরে খেয়াল করো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিজেন্ডারি মিন ইন দিস প্যাসেজ, এই প্যাসেজের মাঝে লিজেন্ডারি বলতে কি বোঝাচ্ছে? লিজেন্ডারি মানে কি, কিংবদন্তি, রিনাউন মানে বিখ্যাত, কিংবদন্তির সাথে যায়, এটা হইতে পারে। এরপর আমি দেখবো এনসিয়েন্ট মানে প্রাচীন, এনসিয়েন্ট তো কি প্রাচীন, এটা হবে না। ফ্লপ, ফ্লপ মানে ব্যর্থতা, এটাও হবে না। ফ্লাউট, ফ্লাউট মানে তোমার ইয়ে করা, ফ্লাউট অর্থটা আমার এই মুহূর্তে মনে হইতেছে না, তবে মনে হয় না যে ফ্লাউট ওয়ার্ডটা হবে এখানে। তবে রাইট আনসার হবে হচ্ছে এই যে রিনাউন্ড। লিজেন্ডারি মানে হচ্ছে কিংবদন্তি, বিখ্যাত, প্রখ্যাত, এটার সাথে যায় কোনটা, রিনাউন্ড। রিনাউন্ড তো কি সুপরিচিত, বিখ্যাত। তাহলে সঠিক আনসার কি হবে? আই নাম্বার। এটার অর্থটা তোমরা ফোনে একটু সার্চ দিয়ে দেখে নিও। হ্যাঁ, আচ্ছা। এরপরে 14 নাম্বারটা, হুইচ অন অফ দ্য ফলোইং ডাজ নট গেট হাইন্ড্রেন্স। হাইন্ড্রেন্স মানে হচ্ছে তোমার প্রতিবন্ধকতা ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। হুইচ অন অফ দ্য ফলোইং, এখানে 4টা ওয়ার্ড দেয়া আছে, 4টার মাঝে কোনটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না ইন এ ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজের মাঝে এই 4টার মাঝে কোনটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, কখনো ঘর্ষণ সৃষ্টি করে না, বা কোনো সময় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে না। এই 4টার মাঝে দেখবো আমরা গণতান্ত্রিক সমাজের মাঝে, দেখবো এই 4টা কোনটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে না। দেখি তো, ইম্পেরিয়ালিজম মানে কি, সাম্রাজ্যবাদ। বলো একটা গণতান্ত্রিক সমাজের মাঝে যদি সাম্রাজ্যবাদ থাকে তাহলে কি এটা তো অবশ্যই কি করে, হাইন্ডার করে, বা হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা হবে না। অ্যাট্রোসিটিস মানে কি, বর্বরতা, এটাও কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা হবে না। ডিক্টেটরশিপ মানে কি, একনায়কতন্ত্র, একনায়কতন্ত্রটা কি করে, একটা গণতান্ত্রিক সমাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এই যে ফ্রিডম অফ স্পিচ মানে কি, কথা বলার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা কখনোই একটা গণতান্ত্রিক সমাজে কি করে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। এই যে দেখো, ডাজ নট গেট হাইন্ড্রেন্স, কোনটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না ইন ডেমোক্রেটিক সোসাইটি। এর আনসার হবে কি, ফ্রিডম অফ স্পিচ। একটা কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা কখনোই একটা ডেমোক্রেটিক সোসাইটিতে কি করে না, প্রতিবন্ধকতা বা একটা বাধা সৃষ্টি করে না। এরপরে খেয়াল করো আমরা 15 নাম্বার যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ডেসক্রাইব জহির বেস্ট। জহির রায়হানকে নিয়ে 4টা ওয়ার্ড দেওয়া আছে, কোন শব্দটা সবচেয়ে বেশি যায়, সুইট করে জহির রায়হানের সাথে? বেস্ট, দেখি তো কোনটা। ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, ঠিক আছে, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এ ট্যালেন্টেড ফিল্ম মেকার, একটা মেধাবী চলচ্চিত্র নির্মাতা, এটাও হইতে পারে। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক, এটাও হইতে পারে। এ গ্রেট প্যাট্রিয়ট মানে কি, একটা মহৎ, একটা বিরাট কি ছিল, দেশপ্রেমিক ছিল। বলো তো কোনটা সবচেয়ে বেশি যায়? আমার কাছে মনে হইতাছে বা তোমার কাছে মনে হবে যে জহির রায়হানের সাথে যায় 4টা ওয়ার্ডই যায়। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একটা মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তিনি একটা দেশপ্রেমিক ছিলেন, তিনি মহৎ দেশপ্রেমিক ছিলেন। বলো সবচেয়ে বেশি যায় এখানে আসলে দেশপ্রেম কথাটা যায়। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, তো দেশপ্রেমিক আমি নিতাম, কিন্তু তার চেয়েও বড় এখানে দেয়া আছে কি, গ্রেট প্যাট্রিয়ট। তাহলে সঠিক আনসার কোনটা নিব? আইবি নাম্বার, যে একজন মহৎ দেশপ্রেমিক ছিলেন। ওইগুলোও যে যায় না এরকম না, তবে আমারে বলছি কোনটা সবচেয়ে বেস্ট, কোনটা জহির রায়হানকে নিয়ে যায়, এইটা গ্রেট প্যাট্রিয়ট। ওকে, আচ্ছা। এরপরে দেখো, দ্য ওয়ার্ড রেভল্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন। রেভল্ট শব্দের অর্থ কি? রেভল্ট শব্দের অর্থ হলো বিদ্রোহ। রেভল্ট তো কি, বিদ্রোহ। খাতায় লিখবা, কিন্তু আমি আবার বলতেছি, ফার্স্ট পেপারে মিশন ইংলিশে A+ লিখে তুমি যে একটা ফার্স্ট পেপার খাতা বানাইছো না, এখানে হচ্ছে লিখবা যে ওয়ার্ডগুলো বলতেছি, এগুলো প্রত্যেকটার বাংলা মিনিং লিখবা, এবং পরের দিন ঘুমেতে উঠে প্রথমে হচ্ছে এগুলো মুখস্থ করবা। কারণ ভোকাবুলারি তোমার মুখস্থ করতে হবে, নাহলে মার দেম। আমি একটা লাঠির ব্যবস্থা করতেছি, দূর থেকে বাড়ি দেব, এভাবে মারবো, বুঝছো? মায়ের ব্যবস্থা করবো আমি, পড়তে হইব।
দ্য ওয়ার্ড রেভল্ট মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, এই প্যাসেজের মধ্যে রেভল্ট শব্দটা কি বোঝাচ্ছে? কাম মানে শান্ত, হারমোনি মানে মিল, পিচ মানে হচ্ছে কি শান্তি, মিউটিনি মানে হচ্ছে বিদ্রোহ। কোনটা চাইবে বলো তো? রেভল্ট মানে বিদ্রোহ, মিউটিনি মানে কি বিদ্রোহ। বেশ, এটাও শেষ। জয় রায়ান ডিড নট পার্টিসিপেট ইন, জয় রায়ান পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা, তাহলে জয় রায়ান অংশগ্রহণ করে নাই, কিসে অংশগ্রহণ করে নাই? যা বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার মানে কি বিশ্বযুদ্ধ, অবশ্যই জয় রায়ান বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা হইতে পারে। দ্য লিবারেশন ওয়ার, জয় রায়ান কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই? করছে তো, তাহলে এটা ভুল, এটা মিথ্যা, এটা হবে না। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, জয় রায়ান কি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে নাই? করছে তো, তাহলে এটা মিথ্যা। তারপরে দ্য মাস মুভমেন্ট মানে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানে কি অংশগ্রহণ করে নাই? অবশ্যই করছে, তাহলে এটাও মিথ্যা। তাহলে জয় রায়ান অংশগ্রহণ করে নাই, কিসে অংশগ্রহণ করে নাই? এই যে ওয়ার্ল্ড ওয়ার, তিনি কি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে? না, বিশ্বযুদ্ধ ছাড়া বাকি যে তিনটা আছে তিনটাতে তিনি কি করছে? অংশগ্রহণ করছে। তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, আবার মুক্তিযুদ্ধ তিনি কি করেছিলেন? অংশগ্রহণ করেছিলেন। স্টপ জেনোসাইড, রেবেল দ্য পাকিস্তানি রুলার্স, এই যে দেখো, এই যে স্টপ জেনোসাইড যে তিনি একটা ডকুমেন্টারি ক্রিয়েট করেছিলেন, এটা রেবেল, রেবেল শব্দটা তোমার প্রকাশ করা, রেবেল অর্থ কি? REVEL, রেবেল অর্থ প্রকাশ করা, বলো কি করা? প্রকাশ করা। হ্যাঁ, রেবেল শব্দটা কি? প্রকাশ করা। আর রেবেলড এনে পাস্ট ফর্মে আছে। স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড রেবেলড এটা প্রকাশ করেছিল, কি প্রকাশ করেছিল? দা অফ পাকিস্তানি রুলার্স, পাকিস্তানি শাসকের কি অ্যাট্রোসিটি, অত্যাচার বা বর্বরতা হইতে পারে। মার্চিফুলনেস মানে কি? দয়া, পাকিস্তানি সরকার কি দয়া দেখাইছে? এটা জীবনেও না, এটা হবেই না। এরপর যে ডেমোক্রেসি, গণতন্ত্র, পাকিস্তানি সরকার কি গণতন্ত্র দেখাইছে? না, এটাও হবে না। জেনারসিটি মানে উদারতা, পাকিস্তানি সরকার কি উদারতা দেখাইছিল? না, তাহলে সঠিক আনসার কি হবে? অ্যাট্রোসিটি। এই জেনোসাইড এটা প্রকাশ করেছিল, কি প্রকাশ করেছিল? পাকিস্তানি শাসকের বর্বরতা, সেটা তিনি রিভিল করছিল স্টপ জেনোসাইডের মাধ্যমে, একটা ডকুমেন্টারি ক্রিয়েট করেছিল। Which of the following has closest meaning of the word atrocity used in the passage? এই প্যাসেজের মাঝে which of the following has the closest meaning? নিচে চারটার মাঝে সবচেয়ে কাছাকাছি অর্থ যায় of the word atrocity, অ্যাট্রোসিটির সাথে মিলে এরকম চারটা ওয়ার্ডের মাঝে সবচেয়ে কাছাকাছি মিনিং কোনটার আছে দেখি তো। জিনিয়াল, অ্যাট্রোসিটি মানে কি? বর্বরতা, নৃশংসতা, অত্যাচার, এটা হচ্ছে তোমার কি অ্যাট্রোসিটির মিনিং। জিনিয়ালিটি মানে উদারতা, তাহলে অত্যাচারের সাথে কি উদারতা যায়? না, এটা হবে না। এরপর সিভিলিটি, সিভিলিটি মানে হচ্ছে তোমার সভ্যতা, অত্যাচারের সাথে কি সভ্যতা যায়? না, এটাও হবে না। জেনারসিটি মানে উদারতা, তাহলে অত্যাচারের সাথে কি উদারতা যায়? না, এটাও হবে না। আইবি নাম্বার হচ্ছে ট্রাকিলেন্স, ট্রাকিলেন্স মানে হচ্ছে কি? বর্বরতা, নৃশংসতা, তারপর হচ্ছে অত্যাচার, হ্যাঁ, ধ্বংসযজ্ঞ, এটা এরকম ট্রাকিলেন্স অর্থ বোঝে। তাহলে অ্যাট্রোসিটির সাথে কোনটা যাবে? এই যে ট্রাকিলেন্স যাবে। স্টপ জেনোসাইড ইজ অ্যাবাউট, স্টপ জেনোসাইড এটা কিসের মাধ্যমে ছিল, বা এটা কি সম্পর্কে ছিল? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা কি ভাষা আন্দোলন নিয়েছিল? না। মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান নিয়েছিল? না। এটা কি মুক্তিযুদ্ধ নিয়েছিল? না। এটা কি নিয়েছিল? ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, পাশবিকতা অব দ্য গভর্নমেন্ট, তৎকালীন যে সরকারের যে অত্যাচার, বর্বরতা, নিষ্ঠুরতা, ক্রুয়েলটি ছিল, ওইটার সম্পর্কে ছিল কি এই স্টপ জেনোসাইড। তাহলে এটার আনসার হবে কি? আইভি নাম্বার। হ্যাঁ, এরপরে দেখো, জয় রায়ান ওয়াজ অ্যান ইনভার্ট, জয় রায়ান হচ্ছে জন্মগতভাবে তার ভিতরে ছিল কি ছিল? পেট্রিয়ট মানে হচ্ছে স্বদেশ, তিনি একজন কি ছিলেন? দেশপ্রেমিক ছিলেন, হইতে পারে। ফটোগ্রাফার, তিনি কি ফটোগ্রাফার আছেন? না। একজন সিনেমাটোগ্রাফার, এটা কি হবে? না। সোলজার মানে সৈনিক? না। তাহলে মানে এগুলো আসলে সোলজার সৈনিক, তিনি তো সৈনিক ছিলেন আলটিমেটলি, বাট সবচেয়ে যেটা যায় ইনবর্ন, তার ভিতরে কি ছিল? তিনি ভিতরের দিক দিয়ে তিনি কি ছিলেন? দেশপ্রেমিক ছিলেন। তাহলে সঠিক আনসার কি হবে? পেট্রিয়ট। আচ্ছা, 22 নাম্বার দেখো, and it is pity that, এটা দুঃখের বিষয়, যেটা কষ্টের বিষয় যে his dreamer বলতে এই this dreamer এখানে ভুল করছে। এই যে স্বপ্নি could not live to see his dream come true, তার জীবদ্দশায় তার যে স্বপ্নটা তাকে সেগুলোকে বাস্তবে দেখে যেতে পারে নাই। his dream come true, তার যে স্বপ্নটা come true সেটা সত্য হয়েছিল। come true মানে কি? সত্যে পরিণত হওয়া, বাস্তবে রূপ দেওয়া। তাহলে his dream come true, তার যে স্বপ্নটা, এটা স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছিল। সিগনিফাই, এটা কি তাৎপর্য বহন করে? এটা কি প্রতীকী অর্থ বহন করে দেখি তো। তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল, এটা মানে কি? বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা হইতে পারে। বাংলাদেশ ফট সাকসেসফুলি, বাংলাদেশ সফলভাবে সংগ্রাম করেছিল, এটাও হইতে পারে। দ্য লোকাল কোলাবোরেটরস ওয়ার ডিফিটেড, ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। স্থানীয় যে রাজাকার যারা ছিল, সহযোগী যারা ছিল, তারা হচ্ছে পরাজিত হয়েছিল, এটা হবে না। At last he found his brother alive, পরিশেষে তার ভাইকে সে জীবিত দেখেছিল, এটা তো হবেই না। তাহলে হইতে পারে দুইটা,
তার স্বপ্ন বাস্তবিত হয়েছিল। হয় বাংলাদেশ কি সফলভাবে কি হয়েছিল, মানে যুদ্ধ করেছিল, আর একটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বলো তো কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি যায়? অবশ্যই বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তার স্বপ্নটাই ছিল কি বাংলাদেশ একদিন স্বাধীন হোক, তাহলে তার এই স্বপ্নটা বাস্তবে রূপ দিয়েছিল। তাহলে সঠিক আনসার কি হবে? বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। 23 নাম্বার, এজ এ ফিল্ম মেকার, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে জহির রায়হান ওয়াজ এন্ডোয়েড উইথ, তিনি অন্বিত হয়েছিল। এন্ডোয়েড মানে হচ্ছে অন্বিত, এন্ড্রয়েড উইথ তিনি কি নিয়ে উন্নীত হয়েছিলেন? অ্যাস্থেটিক ট্যালেন্ট, ভিজুয়াল অ্যাপটিটিউড, অল স্ট্যান্ডস, আর্টিস্টিক আউটলুক। এটার আনসার হবে আর্টিস্টিক আউটলুক, মানে তার যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি আছে এটা দিয়ে তিনি এন্ড্রয়েড হয়েছিলেন। তাহলে সঠিক আনসার হবে কি 3 নাম্বারটা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস মিন? এই ধরনের অ্যাক্টিভিটিতে কি ছিল? নিষিদ্ধ ছিল। ব্যান মানে কি? নিষিদ্ধ। এই ধরনের অ্যাক্টিভিটি মানে এই যে পেজের মধ্যে দেখছিল না অনেকজন মানুষ একসাথে মিছিল করা, এই ধরনের অ্যাক্টিভিটিস কি ছিল? নিষিদ্ধ ছিল। তাহলে দেখি এখানে নিষিদ্ধ ছিল অর্থে কোনটা যায়? এন্ড ইনস্টিগেশন, ইনস্টিগেশন হচ্ছে তোমার কি? উস্কানি। অন সাচ অ্যাক্টিভিটিস, এই ধরনের কর্মকাণ্ডের উস্কানি হবে না। এ প্রহিবিশন, প্রহিবিশন মানে কি? নিষেধ, নিষেধ, নিষেধ আর কি। অন সাচ অ্যাক্টিভিটিস। এন্ড ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন মানে জরিপ। এন্ড কম্পারেটিভ স্টাডি, একটা তুলনামূলক গবেষণা বা হচ্ছে তোমার অধ্যয়ন। তাহলে এই যে দেখো ব্যান মানে কি? নিষেধ বা নিষিদ্ধ, আর প্রহিবিশন মানে কি? নিষেধ বা নিষিদ্ধ এরকম। তাহলে এখানে এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস মানে এটার সাথে যায় কোনটা? 2 নাম্বারটা, এ প্রহিবিশন অন সাচ অ্যাক্টিভিটিস। ইনস্টিগেশন মানে উস্কানি, এটা হবে না। তারপর ইনভেস্টিগেশন মানে জরিপ, এটা হবে না। আর এটা তুলনামূলকভাবে গবেষণা, এটা হবে না। তাহলে সঠিক আনসার কি হবে? প্রহিবিশন। দেখছো তুমি যদি জাস্ট মিনিংটা বুঝো, ভোকাবুলারি জানো, তাহলে তুমি কিন্তু আনসার করতে পারতেছো। ব্যান মানে নিষেধ, প্রহিবিশন মানে নিষেধ। তাহলে এটা হয়ে গেছে, মিলে গেছে। তারপর দা ওয়ার্ড কনস্পিরেসি স্ট্যান্ডস ফর, কনস্পিরেসি মানে কি? ষড়যন্ত্র। কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলতে কি বোঝায়? প্লট, প্লট মানে হচ্ছে তোমার ষড়যন্ত্র। ওয়ার মানে যুদ্ধ, কোয়ালিশন মানে হচ্ছে তোমার সংঘর্ষ বা ধাক্কা বলতে পারো, কনক্লুশন মানে উপসংহার। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, আর এটার সিনোনিম হচ্ছে প্লট। জাস্ট মিনিংটা জানা থাকলেই পারা যায়। তাহলে প্লট মানেও ষড়যন্ত্র, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র। তাহলে এই স্ট্যান্ডস ফর মানে এটার সাথে কোনটা যায় বা এটা কি বোঝাচ্ছে? তাহলে কনস্পিরেসির সাথে কোনটা যায়? প্লট যায়। দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটটা হচ্ছে কি নিয়ে? দ্য জহির রায়হানস কন্ট্রিবিউশন টু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে জহির রায়হানের অবদান। আচ্ছা মানলাম, এটা আগে দেখি, সবগুলো দেখি একবার। জহির রায়হানস আর্লি লাইফ, তার শৈশবের জীবন বা প্রথমের জীবনগুলো জীবন দেখাইছে। জহির রায়হানস কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, জহির রায়হান যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদান রাখছে এটা সম্পর্কে এই টেক্সট ছিল, নাকি জহির রায়হান এবং হিজ প্যাট্রিয়টিজম, তার যে স্বদেশ প্রেম, এটা নিয়ে এই প্যাসেজ ছিল? বলতো এই যে জহির রায়হান যে টেক্সটটা ছিল, এই প্যাসেজটা ছিল, এটা কি নিয়ে ছিল? এটা ছিল জহির রায়হানকে নিয়ে এবং তার যে দেশপ্রেম, তার যে স্বদেশ প্রেম, প্যাট্রিয়টিজম, এটা নিয়ে ছিল এই প্যাসেজটা। তাহলে সঠিক আনসার কি হবে? এই 3 নাম্বারটা। আর প্রথমে দেখে তুমি আনসার দিও না, 4টা অপশন দেখো, দেখে তোমার কাছে যেটা বেস্ট মনে হবে সেটা নিবা। দ্য ওয়ার্ড ব্যান, ব্যান মানে নিষিদ্ধ। দেখো প্রিক্লুড, প্রিক্লুড হলো প্রতিবাদ করা, বা প্রতিবাদ করা না অ্যাকচুয়ালি, প্রিক্লুড হলো তোমার প্রতিরোধ করা। প্রিক্লুড হতো কি? প্রতিরোধ করা বা প্রতিকার করা, এরকম বোঝায়। অল মানে হচ্ছে কি? মঞ্জুর করা। প্রিভেন্ট মানে কি? করা, প্রতিরোধ করা। তাহলে প্রিভেন্ট হবে না, অল হবে না, প্রিক্লুড হবে না। ব্যান মানে নিষেধ, প্রহিবিশন মানে কি? নিষেধ। শেষ। তাহলে দ্য ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট রেফার্স টু, অ্যাপ্রিসিয়েট বলতে কি বোঝায়? অ্যাপ্রিসিয়েট মানে কি করা? প্রশংসা করা। দেখে তো প্রশংসা বলতে কি বোঝায়? অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রিসিয়েট দেখে আবার অ্যাপ্রোপ্রিয়েট দিও না, তাহলে কট খাইবা কিন্তু। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিক, প্রপার, এরকম বোঝায়, তাহলে এটা হবে না। অ্যাকমপ্লিশ মানে শেষ করা, এটাও হবে না। অ্যাডমায়ার প্রশংসা করা, এটা হইতে পারে। অ্যাওয়ার মানে সচেতন করা বা সচেতন, তাহলে সঠিক আনসার কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রশংসা করা, অ্যাডমায়ার হতো প্রশংসা করা। চলো রাইট আনসার কি হবে? 3 নাম্বার। দ্য ওয়ার্ড অটোক্রেটিক মিনস, অটোক্রেটিক মানে হচ্ছে তোমার স্বৈরাচার বা স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী এরকম। অটোনমাস মানে স্বায়ত্তশাসিত, হবে না। ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত, এটা হবে না। ডিক্টেটরিয়াল মানে হচ্ছে কি? স্বৈরশাসক, এরকম বোঝায়। তারপর হচ্ছে ইকুইটেবল মানে ন্যায্য। তাহলে অটোক্রেটিক মানে হচ্ছে স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী, এটার সাথে যায় ডিক্টেটোরিয়াল মানে স্বৈরাচার, মানে স্বেচ্ছাচারী বা হচ্ছে স্বৈরাচারী, এরকম। তাহলে সঠিক আনসার কি হবে? 3 নাম্বারটা। জহির রায়হান ওয়াজ বর্ন ইন সেঞ্চুরি, জহির রায়হান কত সেঞ্চুরি, কত শতাব্দীতে জন্মগ্রহণ করেন? তিনি কি 18 সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেন? 19, 20, 21? এটা একটু কমেন্ট বক্সে জানাও তো। এটা ইউজ টু ভুল করবো, কেন ভুল করবে জানো?
তিনি জন্মগ্রহণ করছে 1935 1935 সালে। তো 19 দিয়ে গিয়া সবাই হচ্ছে কট টাকায় বই জায়গায় সঠিক আনসার কি দিবে 19। যে জহির রায়হান 19 শতকে তিনি কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন। তো এটা আসলে হবে না, কেন হবে না তুমি মনে রাখবা যে 1601 থেকে 1700 পর্যন্ত, কত 1700 পর্যন্ত, এটা হচ্ছে তোমার 17th সেঞ্চুরি। কত সেঞ্চুরি 17th সেঞ্চুরি। এরপরে 1701 থেকে 1800 সাল পর্যন্ত, একদম 1800 সাল পর্যন্ত, এটা তোমার হচ্ছে 18th সেঞ্চুরি। কত 18th সেঞ্চুরি। 1801 থেকে 1900 পর্যন্ত, এটা হচ্ছে তোমার 19th সেঞ্চুরি। কত সেঞ্চুরি 19th সেঞ্চুরি। এরপরে 1901 থেকে 2000 সাল পর্যন্ত, এটা হচ্ছে তোমার 20th সেঞ্চুরি। আর 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত, এটা হচ্ছে তোমার 21st সেঞ্চুরি। হ্যাঁ 21st সেঞ্চুরি মানে একবিংশ শতাব্দী। বর্তমানে যে চলতেছে না, বর্তমানে কোনটা চলতেছে 2025 সাল। দেখো 2001 থেকে 21-এর ভিতরে আছে, তার মানে এটা কত শতাব্দী চলতেছে একবিংশ শতাব্দী চলতেছে। আর তাহলে এখন তুমি দেখো 1601 থেকে 1700 পর্যন্ত, এটা হচ্ছে কি 1700 শতাব্দী। 1701 থেকে 1800 সাল পর্যন্ত, এটা হচ্ছে 18th সেঞ্চুরি। 1801 থেকে 1900 পর্যন্ত, এটা হচ্ছে কি 19th সেঞ্চুরি। 1901 থেকে 2000, এটা হচ্ছে তোমার কি 20th সেঞ্চুরি। আর 2001 থেকে 2100 পর্যন্ত, এটা হচ্ছে কি 21st সেঞ্চুরি। এখন তোমার যদি কখনো বলি বলো তো 1853, এটা কত শতাব্দীর মধ্যে পড়ছে, কত সেঞ্চুরির মাঝে? এখন অনেকেই বলবো এটা 18th সেঞ্চুরি। কত 18th সেঞ্চুরি মানে 18 শতাব্দী। এটা কি হবে না, কারণ 1853 এটা কতর ভিতরে পড়ছে 1700, এটা পড়ছে কতর মধ্যে বলো তো? এটা হচ্ছে তোমার 1801 থেকে 1900-র ভিতরে আছে। 1801 থেকে 1900-র ভিতরে থাকলে তাহলে 1853টা কি 1800 এবং 1900-র ভিতরে না? তাহলে এটা কোন শতক? 19 শতক বা হচ্ছে 19th সেঞ্চুরি। বোঝা গেছে? এখন যে তোমার এটা যে আছে 1935, 1919 থেকে অনেকে মনে করবে যে এটা 19th সেঞ্চুরি না, কারণ 1935 এটা কোনটার ঘরে আছে দেখো তো? 1935 হচ্ছে যে 1901 থেকে 2000-এর ভিতরে আছে। তাহলে এটা থাকলে কোন সেঞ্চুরি? 20th সেঞ্চুরি। তাহলে সেটা সঠিক আনসার হবে 20। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ। আমি আবারও দেখতেছি এটা কি আসলে অফ হয়ে গেছে কিনা, কি যে একটা প্যারা রে ভাই। আমরা শর্ট কোশ্চেনস গুলো প্র্যাকটিস করব, এমসিকিউ তো শেষই। দেখবো শর্ট কোশ্চেন গুলো, দেখো তুমি কিভাবে আনসার করবা। তুমি জাস্ট একটা ট্রিক্স ফলো করবা, তাহলে দেখবা আনসার গুলো ইজিলি যে কোনো শর্ট কোশ্চেন আনসার করতে পারবা। দেখো এই যে দেখো, হু ওয়াজ জহির রায়হান? জহির রায়হান কে ছিল বলতো? আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন আনি। কি আনলি? ডাব্লিউএইচ কোশ্চেন আনি। কোনগুলো থাকে? হু থাকে, হোয়াট থাকে, হুইচ থাকে, হোয়ার থাকে। তো এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। এগুলো হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করি, কোশ্চেন করার ব্যবহার করি। কিন্তু আমরা যখন প্রশ্নের উত্তর দেই আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? প্রশ্ন করে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্যে। বাট সেটার যখন আমরা আনসার দেই বা অ্যান্সার দেই, সেটাতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে আমাদের কি দিতে হয়? সাবজেক্ট দিতে হয়, এরপরে কি দিতে হয়? ভার্ব, এরপরে এক্সটেনশন, বাকি অংশ। এখানে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, বিভিন্ন ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। বাট মেইনলি শুরুটা কি করতে হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়া, এরপরে কি দিয়া? ভার্ব দিয়া। তার মানে তুমি যেখানে প্রশ্ন দেখবা, প্রশ্নের মাঝে কি থাকবে? একটা ডাব্লিউএস কোশ্চেন থাকবে। কি থাকবে? ডাব্লিউএস কোশ্চেন। হু থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হু থাকতে পারে, হুইচ থাকতে পারে। তো তুমি যখন আনসার দিবা অবশ্যই এগুলো কি কি দিতে হবে? কেটে দিতে হবে, এগুলো দেওয়াই যাবে না আনসার দেওয়ার সময়। তাহলে তোমাকে প্রথমে দিতে হবে কি? সাবজেক্ট। দেখো তো, হু ওয়াজ জহির রায়হান? জহির রায়হান কে ছিল? এখানে সাবজেক্ট কে ছিল? জহির রায়হান। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্টটা জহির রায়হান, এরপরে ভার্ব দরকার। ভার্ব কি এখানে? ওয়াজ। এই যে ওয়াজ। তাহলে জহির রায়হান ওয়াজ, জহির রায়হান ছিলেন। কি ছিলেন বলো তো? জহির রায়হানের একটা পরিচয় দিবেন। তাহলে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট গিফটেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ। তাই না? আর তুমি যদি এটা পেজে দেখতে চাও, পেজের শুরুটাই কিন্তু এটা দিয়ে হয়েছিল। তুমি চাইলে ওইখান থেকে হুবহু নিতে পারো, বা তুমি যদি গুছাই দিতে পারো, এইভাবে তুমি যদি দেও তাহলে দেখবা 2 পাবা। বা ওইখান থেকে দিলেও তুমি পাবা, নো প্রবলেম। পেজে কিন্তু দেখবা একদম শুরুতেই কিন্তু দেওয়া ছিল, ওই যে এখান থেকে হুবহু দিয়ে দিতে পারবা।
একটু দেখায় দেব, সবগুলো তো আসলে উপরে যাওয়া পসিবল হবে না, একটা দেখাই তোমাকে। জয় রায়ান কে ছিলেন, তুমি জাস্ট প্যাসেজ থেকে দিতে পারবা। এই যে দেখো, এই দেখো, এটা তুমি একটা হুবহু দিয়ে দিলেও তোমার একদম তোমার 2 দিবে এখান থেকে। এই যে দেখো, জহির রায়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, এতটুকু দিলে তোমার 2 দিবে। সম্ভব হলে তুমি তার একটু জন্মসালটা দিয়ে দিলা, হি ওয়াজ বর্ন ইন 19 আগস্ট 1935 ইন দ্য ভিলেজ মধুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। এই যে এতটুকু দিলেই তোমার 2 নাম্বার দিবে। বোঝা গেছে? আচ্ছা, উফ, ক্লান্ত হয়ে গেছে ভাই, এতক্ষণ ধরে পড়াইতেছি। হ্যাঁ, আহা, তোমরা গান পারো কে? অফলাইনে পড়াইলে আমি অবশ্যই যে গান টান শুনতাম তোমাদের কাছ থেকে, অনেকে তো গান টান পারো ভালো, তাহলে যে ভালো লাগে কাজ করতে। যে অফলাইনে পড়াইতেছি, আমার স্টুডেন্ট কোন স্টুডেন্ট যে কোন জায়গা থেকে দেখতেছে, একদম অদৃশ্য স্টুডেন্ট তোমরা। আর আমি দেখো একা একা বক বক করতেছি, পড়াইতে আছি, মানে অনলাইনে পড়ানোর মতো ভাই পেইনফুল আর কোনো কিছুই নাই। এই মোবাইলে বোঝাইতেছি আমি বক 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 করতে আছি, তোমরা যে সামনে থাকতো তখন হচ্ছে পড়াইতে আরো অনেক ভালো লাগতো। কিন্তু দেখো সামনে নাই, এরপরেও এই অদৃশ্য একটা জায়গার মাঝে আমি কত সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করতে, আর সামনে থাকলে বুঝতেই পারতা। আমার যদি তুমি অফলাইনে ক্লাস করতে বুঝতে পারতো যে সানোয়ার ভাই আরো কেমনে কত সুন্দর করে মজা করে ক্লাস নেই। এই মনের গভীরে আছো তুমি জড়িয়ে, যেও না তুমি আমায় ছেড়ে। আচ্ছা দেখো, এরপর দেখো 2 নাম্বার, হোয়াই ডিড, প্রশ্নকে বুঝো, হোয়াই ডিড জহির লিভ হোম অন 30 ডিসেম্বর 1971? বলছে হোয়াই, কেন জহির রায়ান লিভ মানে হচ্ছে ত্যাগ করা, হোম অন 30 ডিসেম্বর 1971, 1971 সালে 30 ডিসেম্বর কেন জহির রায়ান তার বাড়ি ত্যাগ করেছিল বলতো? একটু মনে করার চেষ্টা করো। একজন মানুষ তাকে ইনফর্ম করছে যে তার বাইককে মিরপুর পাওয়া যেতে পারে, তার বাইককে ফিরিয়ে আনার জন্য তিনি কি করেছিলেন, বাড়ি ত্যাগ করেছিলেন। এই যে দেখো, জহির রায়ান লেফট, তিনি ত্যাগ করেছিলেন, হোম তিনি বাড়ি ত্যাগ করেছিলেন, টু গেট হিজ ব্রাদার, তার ভাইকে কি করার জন্য, টু গেট হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য, এজ সামন ইনফর্মড, কেউ তাকে কি করেছিল, ইনফর্ম করেছিল, অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামওয়্যার এট মিরপুর হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার। কোনো একজন ব্যক্তি তাকে ইনফর্ম করছে যে তোমার মিরপুরের এমন একটা জায়গা আছে, সেখানে গেলে তার ভাইকে ফিরিয়ে আনতে পারবে, এবং যে কারণে তার ভাইকে ফিরিয়ে আনার জন্য সে কি করেছিল, তার বাড়ি ত্যাগ করেছিল। ওকে, এত বড় যদি তুমি না দিতে চাও, সিম্পলি দেখো এইভাবে দিতে পারো যে প্রথমত সাবজেক্টটা নিতে হবে জহির বা জহির রায়ান, এরপরে ভার্ব নিতে হবে, লিভের পাস্ট ফর্ম কি, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্স, তাহলে এই ভার্বটাকে পাস্ট বানাইতে হবে। লিভের পাস্ট ফর্ম হচ্ছে কি লেফট, তাহলে জহির লেফট হোম অন 30 ডিসেম্বর 1971, 1971 সালে তিনি তার বাড়ি ত্যাগ করেছিলেন, কেন, ফর গেটিং হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ব্যাক। বাস এতটুকু দিলে তুমি 2 নাম্বার পাই যাবে। কি বললাম, যে জহির রায়হান, ভার্বটা দিবা, লিভের পাস্ট ফর্ম কি লেফট, জহির রায়হান লেফট হোম, তার বাড়ি ত্যাগ করেছিল অন 30 ডিসেম্বর 1971, বাড়ি ত্যাগ করেছিল, ফর দিতে পারো অথবা টু দিতে পারো, টু গেট হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনার জন্য। তারপরে যদি একটু বাড়াইতে চাও তাহলে এটা ইউজ করতে পারো যে এস, যেহেতু সামওয়ান ইনফর্ম হিম অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামওয়্যার এট মিরপুর হোয়ার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, নো প্রবলেম। আচ্ছা, হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সারের পরিচয় চাইতেছে, হোয়াট হ্যাপেন্ড টু হিম, তার সাথে কি ঘটছিল। এই যে দেখো, প্রথমে সাবজেক্ট শহীদুল্লাহ কায়সার, এরপরে ভার্ব ওয়াজ, শহীদুল্লাহ কায়সার ওয়াজ এ ফেমাস রাইটার, শেষ। এটার উত্তর হয়ে গেছে যে শহীদুল্লাহ কায়সার ছিল একজন বিখ্যাত লেখক। হোয়াট হ্যাপেন্ড টু হিম, তার সাথে কি ঘটেছিল, হি ওয়াজ ক্যাপচার্ড, তাকে আটক করা হয়েছিল, এন্ড কিলড বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিরা তাকে কি করেছিল, হত্যা করেছিল, এন্ড দ্য লোকাল কোলাবরেটরস ডিউরিং দ্য লাস্ট ডে অফ দ্য লিবারেশন ওয়ার। এটা একদম হুবহু প্যাসেজের মধ্যে দেওয়া আছে, এখান থেকে তুলে দিলেও হয়ে যাবে। এরপর দেখো, হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ স্টপ জেনোসাইড, গণহত্যার এটার যে ডকুমেন্টারি তৈরি করেছিল, এটার ইফেক্টটা কি ছিল। স্টপ জেনোসাইড এ গ্রেট ডকুমেন্টারি প্রডিউস করা হয়েছিল বাই দ্য জহির রায়ান অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, played a vital role in creating world sentiment in favor of our liberation war। আমি বলছিলাম না যে এই যে জেনোসাইড, এই জেনোসাইডের প্রভাবটা কি ছিল, এই স্টপ জেনোসাইড যে ডকুমেন্টারিটা আছে, এই ডকুমেন্টারিটা ক্রিয়েট করার পরে সারা বিশ্বে বাংলাদেশের সম্পর্কে একটা অন্যরকম জনমত তৈরি করেছিল। এই যে দেখো, played a vital role in creating world sentiment, বিশ্ব জনমত তৈরি করতে, আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কোনটা, স্টপ জেনোসাইড ডকুমেন্টারি।
দাঁড়াও একটু আজান দিতে আছে, একটু অফ রাখি, পরে আবার শুরু করতেছে। দেখো 5 নাম্বার হচ্ছে হোয়ার ডিড জহির কন্ট্রিবিউট টু অল হিজ আর্নিং। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা। হোয়ার ডিড জহির কন্ট্রিবিউট, কোথায় হচ্ছে জহির অবদান রেখেছিল, টু অল হিজ আর্নিং। আর্নিং মানে হচ্ছে উপার্জন। জহির রায়হান যে জীবন থেকে নেওয়া যে মুভিটা, ওই মুভি থেকে অনেক টাকা উপার্জন করেছিল, ওই টাকাটা কোথায় তিনি কন্ট্রিবিউট করেছিলেন, কোথায় দান করে দিয়েছিল বা অবদান করেছিল বলতো? এই যে আমরা বলছিলাম মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রিডম ফাইটার্স একটা ট্রাস্ট ছিল, ওই ট্রাস্টে সকল টাকা দিয়ে দিয়েছিল। এই যে দেখো, জহির রায়হান contributed all his earnings from his film, জীবন থেকে নেয়া মুভি থেকে যত টাকা তার উপার্জন হয়েছিল সে কন্ট্রিবিউটেড করেছিল, দান করে দিয়েছিল কোথায়, টু দ্য ফ্রিডম ফাইটার্স, বা এখানে ট্রাস্টটা ইউজ করতে পারো, যে ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে তিনি টাকাটা দান করে দেয়। হোয়াট ইজ দ্য জীবন থেকে নেয়া, হোয়াট ইজ জীবন থেকে নেয়া এটা কি ছিল? এটা অবশ্যই মুভি ছিল। কিসের উপর ভিত্তি করে? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপর ভিত্তি করে। কত সহজে দেওয়া যায় যে জীবন থেকে নেয়া ওয়াজ এ লিজেন্ডারি ফিল্ম বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। বেশ, এরপর দেখো হোয়াট ইজ দ্য পারপাস অফ জীবন থেকে নেয়া মুভিটার পারপাস কি ছিল? এটার পারপাস ছিল যে পাকিস্তানি মানুষ যে আসলে পাকিস্তানি সরকার যে বাংলাদেশের মানুষের উপর, ইস্ট পাকিস্তানের মানুষের উপর অত্যাচার করতেছিল, ওইটার প্রতিবাদ করতে যায়, প্রতিবাদের ভাষা হিসেবে কি করেছিল, এটা ব্যবহার করেছিল। তাহলে তুমি দেখতে পারো জীবন থেকে নেয়া ইজ এ লিজেন্ডারি ফিল্ম, এটা একটা লিজেন্ডারি ফিল্ম ছিল বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা কিংবদন্তি মুভি ছিল এই জীবন থেকে নেয়া। এরপরে প্রশ্ন করছে এটার পারপাসটা কি ছিল এটার? জহির রায়হান মেড দিস ফিল্ম অ্যাজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য পাকিস্তানি অ্যাট্রোসিটি, পাকিস্তানি অটোক্রেট গভর্নমেন্ট, পাকিস্তানি গভর্নমেন্টের যে একটা স্বৈরাচারী যে মনোভাব বা তাদের যে অত্যাচার, সেটার বিরুদ্ধে একটা প্রটেস্ট হিসেবে এই মুভিটা তৈরি করেছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড অফ বাংলাদেশ। এই মুভিটাকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বাইরেও সারা বিশ্বে কি করানো হয়েছিল, দেখানো হয়েছিল। এই লাইন দিলে দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, আগের 2টা লাইন দিতে হবে এই পর্যন্ত। জহির রায়হান ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, জহির রায়হান হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। হোয়াই ডাজ দ্য রাইটার সে দিস, কেন এই লেখক এই কথাটা বলছিল? এক্সপ্লেইনড ইন 2 or 3 সেন্টেন্স, 2 বা 3 সেন্টেন্স এটা কি করো, ব্যাখ্যা করো। দ্য রাইটার সেজ দ্যাট জহির ড্রিমড অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, জহির রায়হান হচ্ছে এমন একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, বিকজ কারণ দ্য সোসাইটি জহির ওয়াজ লিভিং ইন ওয়াজ ফুল অফ ক্রুয়েলটি, কারণ জহির রায়হান যে সমাজে তিনি বাস করতেছিলেন এটা ভর্তি ছিল কিসে, নিষ্ঠুরতায় ভর্তি ছিল এবং অত্যাচারে ভর্তি ছিল। পিপল ওয়ার নট অ্যালাউড টু রেজ দেয়ার ভয়েস, পিপলকে তাদের ভয়েসটাকে রেজ করার জন্য সুযোগ দেওয়া হয় নাই, অ্যান্ড লিভ দেয়ার লাইভস ফ্রিলি, এবং তারা তাদের জীবনটা কি করতে পারে নাই, ভালো করে ফ্রিলি লিড করতে পারে নাই। দেয়ার ওয়াজ নো সিকিউরিটি অফ লাইফ, যেখানে তাদের জীবনের কি ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না। সো হি ওয়ান্টেড এ ডেমোক্রেটিক সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, এবং যে কারণে তিনি একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে কি থাকবে, ফ্রিডম অফ স্পিচ এনশিওর করা হবে। তো এই ছিল আমাদের 7টা, আরো 3টা আছে, শেষ করে দিই। এখন আর কথা বলতে পারতেছি না, একটা লং টাইম একসাথে কথা বলতেছি তো প্রায় 1.5 ঘন্টা হবে আর কি। তো আমি জানি না এইভাবে কোনো প্ল্যাটফর্মে পড়াই কিনা, সো জানি না আসলে আমি নিজেও কি এটা আসলে পারবো কিনা। তো এই এত ইফোর্ট আসলে যে পরিমাণ ইফোর্ট দিয়ে ক্লাসগুলো নিতে আসছে, আসলে এত ইফোর্ট আসলে কেউ দেয় কিনা, প্রায় 1.5 ঘন্টা ধরে বক করতেছি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জহির রায়হানস ড্রিম, জহির রায়হানের স্বপ্ন নিয়ে তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জহির রায়হানস ড্রিম? জহির রায়হানস ড্রিমস ওয়ার টু সি বাংলাদেশ, জহির রায়হানের স্বপ্ন ছিল যে বাংলাদেশ এজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে এটা কি হবে, স্বাধীন রাষ্ট্র হবে, এন্ড টু এস্টাবলিশ এ ডেমোক্রেটিক সোসাইটি, এমন একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, দ্যাট উড এনশিওর দ্য ফ্রিডম অফ স্পিচ, যেটা কি করবে, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবে এবং যে সমাজে বাক স্বাধীনতা থাকবে। and he had many dreams about our film industry too, এবং আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এটা নিয়েও তার কি ছিল, অনেক স্বপ্ন ছিল। why did he give all his money from the money the film জীবন থেকে নেয়া made to that freedom fighters trust, তিনি কেন জীবন থেকে নেয়া যে মুভি থেকে যত টাকা উপার্জন করেছিলেন সব টাকা এই মুক্তিযুদ্ধ ট্রাস্টের মধ্যে দান করেছিলেন? কেন? জহির রায়হান gave all his money the film জীবন থেকে নেয়া made to the freedom fighters trust আউট অফ পেট্রিয়টিক জিল, তার একটা দেশপ্রেমিক যে আগ্রহ, এই আগ্রহের জায়গা থেকে, দেশপ্রেম থেকে তিনি তার যত টাকা ছিল সব টাকা ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে দিয়ে দিয়েছিল। তুমি জাস্ট এইভাবে দিয়ে দিতে পারবে, একদম সিম্পল।
কেন তিনি তার টাকা জীবন থেকে নেওয়া মুভিতে উপার্জিত যত টাকা সকল টাকা মুক্তিযোদ্ধা ট্রাস্টে দিয়ে দিছে কেন? কারণ দেখো একদম সিম্পলি প্রথম তো ডাব্লিউএস কোশ্চেন উঠে যাবে, ডিড অক্সিলারি ভার্ব এটা উঠে যাবে, জাস্ট প্রথম দিবা কি হি দিবা সাবজেক্ট, এরপর গিভটা ছিল কি বি1, কিন্তু বি1 দিলে হবে না কারণ এটা পাস্ট টেন্সে আছে, উত্তরটা দিতে হবে কি পাস্ট টেন্সে, তাহলে গিভটা হয়ে যাবে কি গেভ, তাহলে হি গেভ অল হিজ মানি ফ্রম দ্য ফিল্ম জীবন থেকে নেয়া মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, এটা তার ফ্রিডম ফাইটার্স ট্রাস্টের সকল টাকা দান করেছিল বিকজ বা বলতে পারো ফ্রম দ্য পেট্রিয়টিক জিল, হ্যাঁ ফ্রম দ্য পেট্রিয়টিক জিল, কারণ হচ্ছে তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বা দেশপ্রেম থেকে তার সকল টাকা দিয়ে দিয়েছিল। এরপরে দেখো হি ওয়ান্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার, তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে চেয়েছিলেন। 10 নম্বর সর্বশেষ, ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজ পড়ার মাধ্যমে হাউ ডু ইউ ইভালুয়েট, তুমি কিভাবে মূল্যায়ন করবে জহির রায়হান এজ দ্য গোল্ডেন সন অফ বাংলাদেশ, বাংলাদেশের একটা গোল্ডেন সন হিসাবে কিভাবে তুমি জহির রায়হানকে ইভালুয়েট করবে? জহির রায়হান can undoubtedly be regarded as the golden son of Bangladesh, জহির রায়হানকে বাংলাদেশের একটা গোল্ডেন সন বলা যেতে পারে নিঃসন্দেহে, ফর হিজ কন্ট্রিবিউশন, তার অবদানের কারণে, টু দ্য স্ট্রাগল অফ বাংলাদেশ ফর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল এজ টু দ্য বাংলা ফিল্মস, বাংলা ফিল্ম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে তিনি যে সংগ্রাম করেছিলেন সেগুলাতে অবদান রাখার কারণে তাকে নিঃসন্দেহে কি করা যায়, বাংলাদেশের গোল্ডেন সন হিসেবে কি করা যায়, বিবেচনা করা যায় বা যেতে পারে। তো এই ছিল আমাদের প্যাসেজ ইংলিশ ফার্স্ট পেপারের জহির রায়হানের। এখান থেকে 30 টাইম সিকিউ প্র্যাকটিস করাইছি, 10টা শর্ট কোশ্চেন প্র্যাকটিস করাই দিছি। ইনশাআল্লাহ কোনো না কোনো বোর্ডে, আই ক্যান গ্যারান্টি ইউ, কোনো না বোর্ডে এই প্যাসেজ আসবে মানে আসবেই। জহির রায়হান যে প্যাসেজটা এটা কোনো না কোনো বোর্ডে আসবে মানে আশা লাগবে ইনশাআল্লাহ। আর আমি যেভাবে প্র্যাকটিস করাই দিছি 30টা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন্স, এখান থেকে হুবহু দেখবা কমন পাবা ইনশাআল্লাহ, হুবহু কমন পাবা। আর প্যাসেজ তো একদম ধুমায়া প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা করে দিছি। এখন বাকি এটা হচ্ছে তোমার কাছে, তুমি যদি যত্ন সহকারে আমার ক্লাসটা দেখো, ভালো করে দেখো, নোট করো, ইনশাআল্লাহ এখান থেকে যদি তোমার 17 নাম্বার আসবে, 17 মার্কস, এটা ইনশাআল্লাহ মিস যাবে না মানে যাবে না, 17তে 17 পাবা ইনশাআল্লাহ যদি ভালো করে আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখো, এরপর নিজে যদি প্র্যাকটিস করো। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস কেমন ছিল, প্রথম ক্লাস হিসেবে তোমার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে ভুলবা না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।